আমি কিছুতেই সিনিয়র কাউকে বউ হিসেবে মানব না। আমাদের বিয়ে হয়ে গেছে আরাফ, এখন আমি তোমার স্ত্রী। আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আপনি কিভাবে ভাবলেন আমি আপনাকে বউ হিসেবে মানব? কিছুতেই না। আর তাছাড়া আমার বন্ধু বান্ধব শুনলে হাসাহাসি করবে। না না, আমি কিছুতেই মানব না এই বিয়ে। কি দর্শকরা কিছুই তো বুঝতে পারছেন না কি হচ্ছে এখানে। ওয়েট, আমি বুঝিয়ে দিচ্ছি। চলুন কিছুক্ষণ আগের থেকে ঘুরে আসি। ফ্ল্যাশব্যাক। কিছুক্ষণ আগের ঘটনা। আরাফ মাত্র কলেজ শেষ করে বাড়িতে এসেছে। ঠিক তখনই তার বাবা তাকে ডেকে পাঠালো। আরাপ, এইদিকে এসো। জি বাবা। আমি তোমার বিয়ে ঠিক করেছি। হোয়াট? কি বলছো এসব? আমি মাত্র পড়াশোনা করছি, এখনই বিয়ে কেন? কারণ বিয়েটা অনেক আগেই ঠিক করে রেখেছি, এখন ঠিক সময় মনে করছি। কিন্তু আমার পড়াশোনা এখনো শেষ হয়নি, এর মধ্যে বিয়ে কিছুতেই করতে পারবো না। তার উপর আমার পছন্দের একটা ব্যাপার আছে, যাকে তাকে বললেই তো বিয়ে করা যায় না। তুমি তাকে চেনো? চিনি মানে? কে সে? আনিসা। কোন আনিসার কথা বলছো বাবা? তোমার মামাতো বোন আনিসা। কি কি বলছেন এসব? উনি আমার থেকে বয়সে বড়। তো কি হয়েছে, 2-1 বছরের বড়, কোনো ব্যাপার না। আমি কিছুতেই বিয়ে করতে পারবো না। আর প্রচণ্ড রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে গেল। সে কি করবে? তখন তার মা এসে বলল। বিয়েটা করে নে বাবা। আনিশা হয়তো তোর বড়, কিন্তু মেয়েটা খারাপ না, তোকে ভালো রাখবে। মা, তুমি অন্তত এই কথা বলো না। আমার এই কথাটা রাখ বাবা, বিয়েটা করে নে। মনে কর এটা তোর কাছে আমার শেষ চাওয়া। আরাফ করুণ চোখে মায়ের দিকে তাকালো। সে আর কিছু বলল না। মায়ের কথা রাখতে রাজি হলো ঠিকই, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করলো এই বিয়ে সে কিছুতেই মানবে না। বিকেলের শেষ রোদটা যেন আরফের মুখে কেমন গাঢ় লাল ছায়া ফেলে রেখেছিল। রাগে গলা শুকিয়ে আসছে, পা টিপে টিপে হাঁটছে, অথচ ভেতরের আগুন যেন মাথার চুল পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে। একটাই প্রশ্ন, আমার ইচ্ছা ছাড়া কেউ কিভাবে আমাকে বিয়ে করিয়ে দেয়? অন্যদিকে ঘর ভর্তি আত্মীয় স্বজন চলে যাওয়ার পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের লাল শাড়িটা ঠিক করছিল। নিজেকে দেখে নিজেই আনিসা একবার চোখ নামিয়ে নিল। এই মেয়েটা যে আজকাল কড়া ঠোঁট আর দৃঢ় চোখের পেছনে নিজেকে ঢেকে রাখে, সে আজ বউ সেজে কার জন্য? আরফের জন্য, যে ছেলেটা এখনও তাকিয়ে পর্যন্ত দেখেনি। আনিসা একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজে নিজেই বলে। জোর করে ধরে রাখা যায় দায়িত্ব, কিন্তু সম্পর্ক? রাতে বাড়ি ফিরলেও আরফ আনিসাকে মানবে না বলে দিয়েছে। তারপর আর আনিসার সামনে আসেনি। মায়ের জোড়াজড়িতে খেয়েছে, তাও মুখ কালো করে। আনিসা একবার ছায়ার মতো তার দিকে তাকিয়েছিল, কিন্তু সে চোখ এড়িয়ে নিয়েছে। রাত 10টার সময় আরফ ঘরের দরজায় ধাক্কা দিয়ে ভিতরে প্রবেশ করে। এই রুমে আমি থাকবো না। আমি কোনো সিনিয়র বউয়ের সাথে এক ঘরে শুতে পারবো না। তুমি যেমন বাধ্য হয়েছ, আমিও তেমনই। তবে আমি তোমার অসম্মান চাই না, চাইলে এই ঘর আমি ছেড়ে দিতে পারি। আপনার এসব নাটক আমার সামনে করবেন না, তাই ভালো হয়। তোমার কাছে আমি সিনিয়র, বুড়ি, জোর করে বিয়ে করা একটা মেয়ে। কিন্তু একদিন যদি বোঝো কে ছিল তোমার পাশে, তখন হয়তো দেরি হয়ে যাবে আরাফ। আনিসার মুখে সেই ঠান্ডা অথচ চিরচেনা আত্মবিশ্বাস। আর কিছু বলল না, চোখ সরিয়ে বেরিয়ে গেল রুম থেকে। আনিসা জানে এই যুদ্ধটা সহজ হবে না, কিন্তু সে কোনোদিনও সহজ পথে হেঁটেও তো কিছু পায়নি। তবুও এবার সে ভাঙবে না, সে অপেক্ষা করবে যতটা সময় লাগে। আর বুঝুক, বয়সে বড় হওয়া মানেই দূরে থাকা নয়, ভালোবাসার জন্য যোগ্যতা লাগে, বয়স নয়। সকালবেলা সূর্যটা একটু বেশি উজ্জ্বল মনে হলো আনিসার, কিন্তু ঘরের পরিবেশ ঠান্ডা, নিস্তব্ধ। আর রাতে আর ঘরে ঢোকেনি, এখনো পর্যন্ত সামনে আসেনি। আনিসা নরম গলায় দরজার বাইরে দাঁড়িয়ে বলে। চা রেখে যাচ্ছি, খেয়ে নিও। আরব তখন ভেতর থেকে দরজা খুলেই বিরক্ত গলেই বলে। আপনি দয়া করে আমার কোনো কিছুতে হাত দিবেন না। আমি কোনো বউ পাইনি যে আমাকে চা বানিয়ে দেবে।
আর আমি সেটা খেয়ে ধন্য হব। তুমি চাও না বুঝি আমি তোমার স্ত্রী হই? ঠিক আছে, কিন্তু আমি তোমার দায়িত্ব, এইটুকু তো এড়াতে পারো না। এইসব ডায়লগ আপনি আপনার সিনেমার জন্য রেখে দিন। জোর করে বিয়ে করে এখন দায়িত্ব করছেন। আপনার কি লজ্জা করে না? আনিসা এবার আর কোনো কথা না বলে চুপচাপ মাথা নিচু করে চলে গেল। ভেতরে ভেতরে চোখে পানি জমলেও সে কখনো সেটা দেখাবে না, কারণ সে জানে এই সম্পর্কটা সময় চাই, কিন্তু সময় দেবার লোক যদি প্রতি মুহূর্তে তাকে অপমান করতে চায়, তবে সেই সময় ও বোঝে না কেমন লাগে। দুপুরে আরব তার বন্ধুদের সাথে ফোনে। ধুর ভাই, জীবনটাই শেষ। একটা বুড়ি আপুকে জোর করে বিয়ে করিয়ে দিয়েছে। কলেজে গেলে তো সবাই হাসবে। না না, আমি কাউকে বলিনি, বলতেও পারবো না। বললে তো আমি শেষ। আনিসা দরজার পাশে দাঁড়িয়ে সব শুনেছে। তার ঠোঁটের কোণটা একটু কাঁপল, কিন্তু নিজেকে সামলে নিল। চোখ দুটো বারান্দার বাইরে আকাশে আটকে গেল। নিজের মনে নিজেই বলল, হাসবে না হয় তাতে কি আসে যায়, কিন্তু এই ছেলেটা আমাকে নিয়ে বন্ধুদের সাথে মজা করছে। রাতে খাবার সময় আনিসা প্লেট সাজিয়ে টেবিলে রাখে, আর পাশে একবার তাকায়, আর গলায় কাটা যেন। আপনি কি এখন আমার সামনে বসে খেতে চান? না মানছি, না মানছি। আর আপনি যেন সুযোগ খুঁজছেন আমার বউ সাজার। না, আমি শুধু একজন অতিথির মতো আচরণ করছি। তুমি যখন আমাকে স্বীকার করবে না তখন আমিও তোমার কিছু না। আনিসা উঠে যায়, খুব সাধারণ অথচ বুকে বৃষ্টির মতো কিছু শব্দ পড়ে থেকে যায়। আর কিছুক্ষণ তাকিয়ে থাকে তার চলে যাওয়ার দিকে, তবে তার ভেতরটা আজ একটু অস্বস্তিতে কাঁপল। কেন জানি না, সকালটা যেন আজ একটু বেশি ব্যস্ত। আর আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। নতুন কলেজে ভর্তি হয়েছে, নতুন ক্লাস, নতুন পরিবেশ, সব ঠিকঠাক চলে কারোর কিছু জানাতে হবে না। না তার জোর করে হওয়া বিয়ের কথা, না সেই সিনিয়র বউ গল্প। আর আয়নায় তাকিয়ে নিজে নিজে বলে, আজ থেকে নতুন জীবন শুরু। আর কোনো সিনিয়র আপু নাটক নয়। দীর্ঘশ্বাস ছেড়ে, কিন্তু ভাগ্য তা তো রীতিমতো হাসে। কলেজে গিয়ে প্রথম পিরিয়ডে তাকে ডাকা হলো অডিটোরিয়ামে। নতুন প্রভাষক আসছে, পরিচিত হবেন সবার সঙ্গে। আর এরপরেই মাইক্রোফোনে ঘোষণা, আমাদের ডিপার্টমেন্টের নতুন প্রভাষক মিসেস আনিসা রহমান, আপনারা সবাই ওনাকে স্বাগত জানান। আরব চেয়ারে বসা থেকে উঠে দাঁড়ানোর উপক্রম করলো। চোখ বড় হয়ে গেছে তার, হাঁ করে তাকিয়ে আছে মঞ্চের দিকে। মঞ্চে আনিসা, শাড়ি পরা, চুল খোলা, চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, কিন্তু মুখটা সেই চিরচেনা আত্মবিশ্বাসে ভরা। আরব নিজের মনেই বলে, না না না, এ কি হচ্ছে? এখন তো সবাই বলবে প্রভাষক বউ, দুপুরেই ভাইরাল হয়ে যাবে। আরে ভাই, ওইটা তো তোদের বাড়িতে একবার দেখছিলাম না? চুপ কর, কিছু না জানিস তো মুখ বন্ধ রাখ। ক্লাস শেষে ক্যান্টিনে ঢুকতেই আরব দেখলো আনিসা বসে আছে শিক্ষকদের জন্য নির্ধারিত কর্নারে। তবে হঠাৎ আনিসা তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। আরব ভেতরে কেমন যেন গরম হয়ে উঠল। সে নিজেই গিয়ে কথা বলতে বাধ্য হলো। আপনি কি আমাকে পাগল বানাতে এসেছেন এই কলেজে? বাড়িতে আপনার নাটক কম ছিল? তুমি যেখানে যাও আমি কি করব? আমি তো আমার চাকরির যোগ্যতা নিয়েই এখানে এসেছি। আচ্ছা, এখন আমাকে সব জায়গায় ছোট করতে চান বুঝি? প্রভাষক সাজবেন, আবার বউয়ের স্ট্যাটাসও চাই? দয়া করে আমাকে ফলো করা বন্ধ করুন। তুমি নিজের গুরুত্ব নিজেই বাড়িয়ে ফেলেছো আরাফ। তোমার পেছনে আমি নই, আমার ভবিষ্যৎ দৌড়াচ্ছে। আরব থতমত খেয়ে গেল। তার চোখে কিছুটা অপমান, কিছুটা রাগ। সে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর বলল, আপনার জন্যই তো কলেজে মুখ দেখাতে লজ্জা লাগে। একটা সিনিয়র জোর করে বিয়ে করে এখন শিক্ষক হয়ে কিল ফেলছে। আনিসা মুখ নামিয়ে নিল, কিন্তু ভেতরে কি ভাঙছিল সেটা বোঝা গেল না। শুধু তার হাতের চেয়ারের কাপটা ঠান্ডা হয়ে গেল অযথায়। পরদিন সকাল, কলেজ ক্যাম্পাসে চারিদিকে সাজ সাজ রব। একটি বড় সাহিত্য ও সংস্কৃতি প্রতিযোগিতার আয়োজন হচ্ছে কলেজে। সবার নাম লিস্ট করা হয়েছে, আর রয়েছে অংশগ্রহণকারী হিসাবে।
হঠাৎই ঘোষণাটা হলো। এই ইভেন্টের দায়িত্বে থাকবেন দুজন, মিসেস আনিসা রহমান এবং আহরাব হোসেন। তোমরা একসাথে পুরো কাজটা সামলাবে। আরফ যেন মাথায় বজ্রপাত শুনল। আরফ মনে মনে বলে ওঠে, এবার তো গেছে, এই মহিলা এখন আমার উপর বস হয়ে যাবে। না, কিছুতেই আমি ওর সাথে কাজ করব না। আরাফ, কালকের ইভেন্ট প্ল্যান নিয়ে কথা বলা দরকার আমাদের। আপনি কে আমাকে বলার? প্রভাষক নাকি বউ? দয়া করে আমার কাছ থেকে দূরে থাকুন। কলেজে এসেছেন তো শিক্ষক সেজে থাকুন, বউগিরি করার দরকার নেই। তোমার রাগ থাকুক, আমি কিছু বলছি না, কিন্তু দায়িত্ব তো মুছে ফেলতে পারবে না। তুমি না করলেও আমাকে কাজ করতে হবে। আমি কিছুতেই আপনাকে একজন সহকর্মী মনে করতে পারি না। যে জোর করে আমার জীবনে ঢুকে পড়েছে তার সাথে কোনো কাজ আমি করব না। এই কলেজের সবাই জানুক বা না জানুক, আমি জানি আপনি কি। তার শেষে আনিসা যখন তাকে ধরে একটু আলোচনা করতে চাইল, আনিসা এবার কিছু বলল না, চুপচাপ চলে গেল। তার চোখে অপমান ছিল, কিন্তু সে গিলে নিল। তার পদক্ষেপ ছিল মাপা, কণ্ঠ ছিল নীরব, কিন্তু সেই নীরবতার মাঝেই ছিল এক তীব্র যন্ত্রণা। আরব তৌসিফকে বলে, ভাই, আমি তো ভাবতেও পারিনি কলেজেও এই মহিলা আমাকে জ্বালাবে। বাসায় শান্তি নাই, এখন কলেজেও সব জায়গায় একটা সিনিয়র আপুর ছায়া। এই জন্যই তো আমি বলেছিলাম এই বিয়েটা একরকম জেল। কিন্তু পরের দিন কলেজে এক ঘটনা ঘটে, যেখানে আনিসা একজন ছাত্রীর অপমান থেকে আরবকে বাঁচায়। কিন্তু সেটা সে আরবকে না জানি নিজেই উপরে অপবাদ নেয়। আরব তখনও জানে না আনিসার এই আত্মত্যাগ একদিন তার চোখ খুলে দেবে। কিন্তু এখন আরবের চোখে আনিসা মানেই সমস্যা, মানে রাগ, মানে বিরক্তি। আর এই আগুন যেন প্রতিদিন বাড়তে থাকে। সকাল থেকেই কলেজে উত্তেজনা, ডিবেট কম্পিটিশনের দিন আজ। সবাই টেনশনে, প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত। আরফও প্রস্তুতি নিচ্ছিল। তার পেপারটা অনেক ভালো হয়েছে, সবাই আশা করছে সে পুরস্কার পাবে। কিন্তু ঠিক সেদিনই ঘটে গেল অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা। এক ছাত্রী নাম আফসানা অভিযোগ করল আরব তার সাথে বাজে ব্যবহার করেছে। একটা ভুল বোঝাবুঝি, কিন্তু তাতে জল ঘোলা হয়ে গেল। শিক্ষকরা আর ডিন স্যার সবাই ডেকে পাঠালেন আরবকে। আরব নির্বাক, সে জানে সে কিছুই করেনি। কিন্তু ঠিক তখনই আনিসা সামনে এসে বলল, স্যার, বিষয়টা আসলে ঠিক তা না। আমি নিজের চোখে দেখেছি আফসানা ভুল বুঝেছে, যা বলছে সেটা হয়নি। তুমি নিশ্চিত আনিসা? সবাই চুপ। পরিস্থিতি ঠান্ডা হয়ে গেল। আরব রক্ষা পেল বড় একটা অপবাদ থেকে। কিন্তু যখন সবাই চলে গেল, আরব হঠাৎ আনিসার দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখে কৃতজ্ঞতা তো দূরের কথা, বরং আগুন। আপনি কে? আমার পক্ষ নিতে যাবেন? আপনি কি ভাবেন এই একটা কথা বলে আমি কৃতজ্ঞ হয়ে যাব? আমি শুধু সত্য বলেছি। সত্য না, আসলে আপনি চান সবাই জানুক আপনি আমার জন্য কত কিছু করছেন। আপনি চান কলেজেও আমি যেন আপনাকে সম্মান করি, স্বীকার করি। হাস্যকর। আপনার এতই দরকার সম্মান, তাহলে তো সেই দিনই উচিত ছিল আমাকে ছেড়ে যাওয়া, জোর করে বিয়ে করে না দাঁড়িয়ে। আনিসা চুপ, গাল টিপে চেপে ধরা, চোখে জল জমলেও মাটির দিকে তাকিয়ে রইল। সব জায়গায় আপনি আমাকে কন্ট্রোল করতে চান, বউ সেজে, শিক্ষক সেজে, এখন আবার বাঁচানোর মহান সেজে। আপনার নাটক আমার গলায় কাটা হয়ে গেছে। তুমি যা ভাবো ভাবো, কিন্তু সত্য তো বদলায় না আরাফ। আজ যদি না দাঁড়াতাম, তুমি হয়তো খুব বড় একটা কলঙ্ক কপালে নিতেও পারতে। তাহলে তো আপনার কাছে ঋণী হয়ে গেলাম, তাই না? খুব দুঃখিত। আমি আপনার কোনো দয়া চাই না। আপনি নিজের লাইনে থাকুন, আমিও আমার মতো বাঁচি। আনিসা আবার একবার চুপ করে রইল। এই প্রথম তার চোখে লুকানো একটা দগদগে দুঃখ দেখা গেল। কিন্তু সে মুখে কিছুই বলল না, শুধু ধীরে ধীরে বলল, তুমি আমায় যে যত অপমান করো, আমি একদিনও তোমার সম্মান চাইবো না। আমি শুধু চাই তুমি একদিন বোঝো কারা চুপচাপ থেকেও পাশে থাকে।
আরাফ সরে গেল, রাগে ফুঁসতে ফুঁসতে নিজের মধ্যে ছটফট করতে করতে চলে গেল, কিন্তু পেছনে রেখে গেল এক মেয়ে যে দাঁড়িয়েছিল খুব নিঃশব্দে, অথচ খুব ভেতরটা চূর্ণ হয়ে। সন্ধ্যা নামার আগেই কলেজে আলোচনা শুরু হয়ে গেছে। নতুন প্রভাষক আনিশা আপা কি সত্যি আরফের বউ? একটা কানাঘুষা যেন বাতাসের মতো ছড়িয়ে পড়ে, আর সেই গুজবের আগুনে ঘি ঢালে আরাফের ক্লোজ বান্ধবী মাহিনুর। চুপি চুপি গিয়ে আনিসার টেবিলের পাশে দাঁড়িয়ে। আপু, মানে মিসেস আনিশা, একটা কথা বলি। আপনি না একটু বেশি নাটক করছেন। বাসার বউ বাসায় রাখেন, কলেজে এনে কেন আপনি নিজেকে প্রেজেন্ট করছেন? সবাই তো এখন আপনাকে নিয়ে হাসছে। আনিসা চোখ তুলে তাকায়, চোখের ভেতর কেমন একটা চুলকানির মতো কষ্ট, কিন্তু মুখ থমথমে। তোমার কথা শেষ? মানে না, মানে আমি তো শুধু... তুমি শুধু একজন ছাত্রী। আমার ব্যক্তিগত জীবন, আমার দায়িত্ব, আমার আত্মসম্মান, এগুলো নিয়ে কথা বলার অধিকার তোমার নেই। আমি কাউকে বলে বেড়াইনি আমি কার স্ত্রী। আমি কলেজে এসেছি নিজের যোগ্যতায়, কারো পরিচয়ে না। তোমরা হাসছো, ভালো কথা। একদিন হয়তো বুঝবে একজন নারীকে তার ভূমিকা দিয়ে নয়, তার অবস্থান দিয়ে বিচার করতে হয়। মাহিনুর থ হয়ে দাঁড়িয়ে থাকে, চারপাশে কয়েকজন সহকর্মী দাঁড়িয়ে গিলে ফেলে শব্দ। ঠিক তখনই আরাফ আসে। এবার তো কলেজেও শুরু করে দিলেন। সবাই এখন বলছে আপনি আমার বউ। কি দরকার ছিল এইসব উত্তম বউ সাজা? আমি কখনোই তোমার পরিচয় দিয়ে নিজেকে প্রমাণ করিনি। তোমার পরিচয় দিয়েও কখনো সম্মান পেতে চাইনি। বরং তুমি আজ যা বলছো সেটা প্রমাণ করে তুমি ছোট মনের। ছোট মনের? হ্যাঁ, আপনি তো এখন মহান বউ, কঠিন প্রভাষক। সবার সামনে সাফাই দিয়ে বেড়াচ্ছেন, তাই না? না আরাফ, আমি শুধু সাফাই দিয়েছি নিজের সম্মানের জন্য, তোমার নয়। কারণ তুমি আমার সম্মান বুঝবে না, আর আমি সেটা ভিক্ষা করব না। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা। আরাফ দাঁড়িয়ে রইল, কিছু বলতে গিয়ে আটকে যাওয়া গলায়। তার রাগ একটুও কমেনি, বরং আরও জ্বলছে ভেতরে। কিন্তু আনিসার মুখে আজ নতুন কঠোরতা। সে আর সেই শান্ত, সব সহ্য করা মেয়েটি না। সে মুখে রাগ রাখে না, কিন্তু চোখে এমন এক দৃষ্টিভঙ্গি রাখে যেটা ছুরির মতো কেটে যায় অহংকারে মোড়া মনকে। ঘরটা নিঃশব্দ, দেওয়াল ঘড়ির টিকটিক শব্দটা যেন বিস্ফোরণের মতো কানে লাগছে আনিসার। বিছানার একপাশে বসে থাকা আরাফের দৃষ্টিটা ঠান্ডা আগুনে জ্বলছে। আপনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি মানে এই না যে আপনাকে বউ বলে মেনে নিয়েছি। কিন্তু আমি তো চেষ্টা করছি আরাফ। চেষ্টার নাটক আমার সামনে করবেন না। এই নাটক দেখে দেখে আমি ক্লান্ত। আনিসার চোখ ছলছল করছে, তবুও সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছে। মুখ নামিয়ে নিচু গলায় বলল, আমি সত্যিই তোমার ভালো চাই আরাফ। আমার ভালো চাওয়ার অভিনয় করার দরকার নেই। নিজের জায়গা জানেন, দরকার হলে এই ঘরে থাকেন, কিন্তু আমার জীবনে ঢোকার চেষ্টা করবেন না। বলে সে উঠে দাঁড়ালো। দরজার দিকে পা বাড়িয়ে থেমে গেল এক মুহূর্ত। তার কণ্ঠে হালকা কাঁপন, কিন্তু চোখে বরফের মতো ঠান্ডা রাগ। এই বিয়েটা আমার জন্য একটা শাস্তি, ভুলে যাবেন না আপনি। দরজাটা ধীরে ধীরে খুলে বেরিয়ে গেল সে। তার পেছনে পড়ে রইল আনিসা, চোখের কোণেই জমে থাকা নীরব কান্না নিয়ে। পারিবারিক ডাইনিং রুমে সকালের নাস্তা, সবার সামনে টেবিল সাজানো। আনিসা চুপচাপ সবার জন্য পরোটা পরিবেশন করছে, আর বসে আছে এক কোণায় ঠান্ডা মুখে মোবাইল ঘাঁটছে। তখনই আনিসা তার প্লেটের দিকে একটা গরম রুটি এগিয়ে দিল। এটা খাও, গরম গরম করেছি তোমার জন্য। আর তখনই আরাফ হঠাৎ চেয়ারে পেছনে হেলে বসে, মোবাইলটা টেবিলে ফেলে পড়ল এক ঠান্ডা কিন্তু তীক্ষ্ণ কণ্ঠে, আপনার এসব ভালোবাসার অভিনয় রাখেন নিজের কাছে আনিসা। চাচা চাচি মা বাবা সবাই থমকে গেল। চাচি বলেন, আরাফ, এটা কিভাবে কথা বলছো? মা প্লিজ, সবাই ভাবছে এই মেয়ে আমার বউ। শুধু একটা কাগজে সই দিয়ে কেউ স্ত্রী হয় না। আমি কখনোই তোমার জীবন দখল করতে চাইনি আরাফ। শুধু নয়, আমি কি একবারও বলেছি আমি আপনাকে চাই? আমি কি চেয়েছিলাম আপনার মতো একজন সিনিয়র আপুকে বিয়ে করতে? আমার পুরো জীবনটা নষ্ট হয়ে গেছে। আরাপ, এটা বাড়ি, এখানে ওর প্রতি
এমন অসম্মান করতে পারো না। সম্মান? সে যদি এতটাই সম্মান পেত তাহলে জোর করে বিয়ে করাতেন না। এখন এই মেয়েটাকে প্রতিদিন সহ্য করাটাই আমার শাস্তি। আনিসার মুখ নিস্তব্ধ, চোখে জল টলমলো করলেও সে কাউকে দেখে না। ঠোঁট শক্ত করে চেপে ধরে বলে, ঠিক আছে আরাফ, তুমি চাইলে আমি আজ থেকে দূরে সরে যাব, কিন্তু মনে রেখো তোমাকে জোর করে কিছু করানোর চেষ্টা আমি করিনি। সম্মান যদি না দিতে পারো, অপমান করার অধিকারটাও আপনার নেই। আর তার দিক থেকে মুখ ঘুরিয়ে নেয়। আনিসা ধীরে ধীরে উঠে চলে যায়, মাথা নিচু কিন্তু মেরুদণ্ড সোজা। তার অভিমানী চোখে তখনও লড়ের স্পষ্ট ছাপ। আনিসার রুমের দরজাটা ভেতর থেকে বন্ধ। জানালার পাশে চুপচাপ বসে আছে আনিসা। ওর কোলে পড়ে থাকা ওড়নাটা ভিজে গেছে অশ্রুতে। আরফের বলা প্রতিটা শব্দ যেন ওর বুকের ভেতরে কাচের টুকরোর মতো বিচ্ছে। আনিসা নিজে নিজে বলে, তুমিই তো ছিলে আমার ছোট সেই শৈশবের বন্ধু, তুমিই তো ছিলে আমার সবচেয়ে কাছের মানুষ। কিভাবে পারলে এতটা তুচ্ছ করতে আমাকে? ওর চোখে এখনো কষ্ট, অভিমান আর অশ্রুতে ধুয়ে যাওয়া স্বপ্ন। সেদিনের রোদেলা সম্পর্কটা আজ যেন ছায়ে ঢাকা। আমি কি খুব খারাপ? তোমার স্ত্রী হিসেবে আমাকে কেউ চাপিয়ে দিয়েছে বলে কি আমার এতটুকু মর্যাদা নেই আরাফ? ও বিছানায় মুখ গুজে চিৎকার করে কেঁদে উঠল, কিন্তু আবার নিজেই নিজেকে শক্ত করে তুলল। কাঁদতে কাঁদতে ফিস ফিস করে বলল। আনিসার চোখের পানি মোছার চেষ্টা করে। তুমি হয়তো জানো না, আমি কখনো তোমার আপনি হতে পারিনি। তুমি ছিলে, তুমি আছো, আর আমি আজও তোমার সেই তুমি বলার সাহস হারাইনি। একটু থেমে আনিসা নিজেই নিজেকে বলল, তুমি হয়তো কোনোদিন বুঝবেও না। আমি শুধু বউ হতে আসিনি তোমার জীবনে, আমি আসতে চেয়েছিলাম তোমার পাশে দাঁড়াতে, কিন্তু তুমি তো আমাকে শুধু ছায়া ভেবেই এড়িয়ে গেলে। ও জানালার পর্দা সরিয়ে আকাশের দিকে তাকালো। চোখে তখনও জল, কিন্তু কণ্ঠে ভাঙ্গা সুরের মধ্যে এক অদ্ভুত শক্তি। তুমি আমাকে অপমান করতে পারো, ঘৃণা করতে পারো, কিন্তু একদিন ঠিক বুঝবে তোমার সবচেয়ে আপন তুমিটাই ছিল আমি। ঘরটা নিঃশব্দ। রাত প্রায় 12টা। সবাই ঘুমিয়ে পড়েছে। বারান্দায় বসে নিঃশব্দে ফোনে কিছু কাজ করছে আরাফ। হঠাৎই পেছন থেকে আস্তে করে দরজাটা খোলে। একটু কথা বলতে পারি আরাফ? আপনার আর আমার মাঝে কোনো কথা বাকি নেই। আমি শুধু আজ রাতে একটা কথা বলতে এসেছি। তুমি চাও না বুঝি, কিন্তু আমি চেয়েছিলাম তুমি আমাকে একবার অন্তত সত্যি করে দেখো। আরাফ উঠে দাঁড়ালো, তার চোখে বিরক্তি। আবার সেই নাটক? আপনি আসলে কি চাচ্ছেন আমার কাছ থেকে? দয়া, সহানুভূতি? না, আমি কিচ্ছু চাই না, কিন্তু আমি আজ আর সইতে পারছি না। নিজের চোখে তোমার এই অবহেলা আর সহ্য হয় না। আনিসা এগিয়ে এলো আর পেঁচাতে চাইল, কিন্তু হঠাৎই সময় থেমে গেল। আনিসা কাঁপা কাঁপা হাতে আরফের মুখটা ধরল আর চোখের পানি নিয়ে হঠাৎই একটা চুমু খেয়ে ফেলো তার ঠোঁটে। এক মুহূর্তের জন্য দুজনেই স্থির। তারপর আরফ চোখ লাল করে ধাক্কা দিয়ে পেছনে সরে গিয়ে বলল, আপনি কি পাগল হয়ে গেছেন? এটা কি ধরনের আচরণ? আপনি তো এতটা নিচে নামবেন ভাবিনি আমি। আনিসা যেন শব্দহীন হয়ে গেছে, চোখে শুধু অশ্রু, ঠোঁট কাঁপছে। সে বোঝে না সে কি করলো, কেন করলো, শুধু বুকের ভিতরটা হাহাকার করে উঠছে। আপনি ভাবছেন আমি আপনার এই নাটকে পড়ে যাব? এই আবেগ, এই কাঁদুনি দেখিয়ে আপনি আবার অনুভূতি কিনতে পারবেন? আমি কিছু কিনতে চাইনি আরাফ, আমি শুধু তোমাকে ছুঁতে চেয়েছিলাম একটিবার। আপনি নিজেকে ছোট করেছেন, আর কিছু না। আজ থেকে আমার সামনে আসবেন না। আমি আপনার প্রতি যতটুকু সম্মান রাখার চেষ্টা করছিলাম, আজ আপনি সেটাও শেষ করে দিলেন। আরাফ চলে যায়। দরজা ধপ করে বন্ধ হয়। আনিসা চুপচাপ দাঁড়িয়ে থাকে। ঠোঁটে তখনও সেই মুহূর্তে কাঁপা স্পর্শ, কিন্তু চোখ থেকে অবিরাম অশ্রু ঝরছে। ঘড়ির কাঁটা রাত 2টোর দিকে গড়িয়েছে। ঘরের এক কোণে বসে আছে আনিসা। জানালা ফাঁকা দিয়ে চাঁদের আলো এসে পড়ছে তার মুখে। মুখটা ফ্যাকাশে, চোখ ফুলে গেছে, কিন্তু তার চোখে এখন আর কান্না নেই, শুধু নিঃশব্দ নিস্তব্ধতা। আনিসা চুপচাপ নিজের মনে বলে, আমি কিছু চাইনি,
তুমির কাছে। শুধু একটা স্পর্শ, একটু বিশ্বাস, সেটা যদি এত বড় অপরাধ হয় তবে সত্যি আমি অপরাধী। তারপর সে ধীরে ধীরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আয়নায় নিজেকে দেখে ফিসফিস করে বলে, আজ থেকে আর কোনো কিছু চাইবো না আরাফ। তুমি যেমন চাও ঠিক তেমনভাবেই আমি থাকবো। তোমার জীবনে না থেকে থেকেও যাব। পাশের ঘরে আরাফ উঠে বসে। জানালার কাছ দিয়ে দেখতে পাচ্ছে আনিসার ছায়া। ওর চোখে এখন আর আগুনে, বরং এক ধরনের চাপা ঘৃণা। নিজেকে আঘাত করে বলল, আমি ওকে এতটা নিচু ভাবছিলাম। সে তো কোনোদিন আমার মতো আচরণ করেনি। এত অপমানের পরেও সে তো কেবল তুমি বলেই ডেকেছে আমাকে। তার কণ্ঠ নরম হয়ে আসে, কিন্তু মুখটা অভিমান আর অপরাধবোধে পাথর হয়ে থাকে। আপনি আপনি বলেই দূরে রাখার চেষ্টা করছিলাম, অথচ সে একবারও আমাকে আপনি বলে দেয়নি। সকালে ঘুম ভাঙলে আনিসার ঘর খালি। সে নাস্তার টেবিলে নেই। বাড়ির কারোর সঙ্গে কোনো কথা বলেনি। আর চুপচাপ চারপাশে খোঁজে, দৃশ্যত কিছুর জন্য না, কিন্তু মনের ভেতর সেই ছায়া খুঁজছে যে গতকাল ঠোঁটে একটুখানি কাপা সাহস রেখে গিয়েছিল। চাচি বলেন, আনিশা খুব সকালে উঠে নামাজ পড়ে নিজের ঘরেই বসেছিল, কাউকে কিছু বলেনি। আজকাল ওর চোখে অদ্ভুত চুপচাপ ভাব। তুমি একটু কথা বলো না ওর সাথে, ওর সঙ্গে আরাফ? আমার কোনো দরকার নেই। কিন্তু তার বুকের গভীরে তখন এক অজানা যুদ্ধ, যেখানে একটা তুমি তার বুকের দল ধাক্কা দিয়ে বলছে, তুমি হারিয়ে ফেলছো এমন একজনকে যে তোমার সব অপমানের পরেও তোমার হয়ে থেকেছে। সকাল। বাড়ির উঠানে আনিসা বসে আছে এক কোণে, হাঁটুর উপর মাথা গুজে বসে কেবল তাকিয়ে আছে এক পয়েন্টে। চারপাশে পাখির ডাক, ঝিরিঝিরি বাতাস, কিন্তু তার চোখে কোনো প্রতিক্রিয়া নেই। নাস্তার সময় ঘর জুড়ে হাসি ঠাট্টা হচ্ছে, সবাই টেবিলে, কিন্তু আজ কেউ লক্ষ্য করলো আনিসা একটা শব্দ করেনি। চাচি বলেন, আনিশা মা, শরীর খারাপ নাকি? আজকাল খুব চুপচাপ লাগছে তোকে। না চাচি, ঠিক আছি, শুধু একটু ক্লান্ত লাগছে। তারপর সে ধীরে ধীরে উঠে যায়। আরফও টেবিলে বসা, চুপচাপ খাচ্ছে। চোখ দু একবার আনিসার দিকে তাকিয়ে আবার মুখ ফিরিয়ে নিচ্ছে, কিন্তু তার ভেতরটা আজ যেন এলোমেলো হয়ে আছে। নিজের মনে কই কই সেই মুখের জেদ, চোখের ভাষা, প্রতিরোধ? এই চুপচাপ মেয়েটা কি সত্যি আনিসা? দুপুরে আরব ঘরে ফিরতে দেখলো টেবিল পরিষ্কার, ঘর গোছানো, সব কিছু আগের মতো, কিন্তু কোথাও আনিসা নেই। আস্তে করে তার ঘরের দরজা খুলে উকি দিল। আনিসা জানালার পাশে বসে বই হাতে তাকিয়ে আছে দূরে কোথাও, হয়তো তাকিয়ে নেই, শুধু দেখার ভান। আরব দাঁড়িয়ে থেকে নিচু স্বরে বলে, আপনি ঠিক আছেন? আমি তো তোমার আপনি। আমার ঠিক থাকা না থাকা কেমন করে আপনাকে ছুঁয়ে যাবে আরাফ? আরব চমকে গেল, কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। ওর মুখে কোনো রাগ নেই, চোখে আগুন নেই, বরং এক অজানা অপরাধ বোধে ডুবে গেছে। আপনি তো বলছিলেন, অথচ সে আজও, তুমি এত কষ্ট দিয়েও এত অপমান করেও কেন সে বদলায় না? সেই রাতে বিছানায় শুয়ে ঘুম আসে না আরাফের। চোখ বন্ধ করলে ভেসে ওঠে আনিসার মুখ, চোখে অশ্রু, ঠোঁটে কাঁপা কাঁপা সাহস, আর সেই একটুখানি অপ্রত্যাশিত স্পর্শ। আরব চোখ বন্ধ করে। আমি কি ভুল করলাম? আমার আপনি হারিয়ে ফেললো এমন একটা তুমিকে যে কাঁদতেও চায় না আর। সকালের শুরু। ঘরের বারান্দা, মেঘলা আকাশ, হালকা বাতাস। আনিশা আজ খুব ভোরে উঠে নামাজ পড়ে ব্যাগ গুছিয়েছে। কারোর ঘুম ভাঙেনি তখনও। চুপচাপ নিজের ঘর থেকে বেরিয়ে এসে বারান্দায় দাঁড়ায়। একবার চারপাশে তাকাই। এই বাড়ির প্রতিটা ইট যেন তার নিঃশব্দ সাক্ষী। আনিসা নিজে নিজে বলে, যেটা সহ্য করতে পারি করেছি, তবে এখন আমি নিজেকে আর হারাতে পারবো না। একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গিয়ে নিজের অস্তিত্ব মুছে ফেলা ঠিক নয়। একটা চিঠি রেখে যায় সে আরফের ঘরের দরজার নিচে। তাতে লেখা ছিল, আমি চলে যাচ্ছি আরাফ। তোমার চোখে আমি যেমনটা ছিলাম আমি তেমনটা নই। এটা বোঝাতে গিয়ে আমি নিজেকেই হারিয়ে ফেলেছি।
আমি তুমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, আর আপনি বলতে বলতেই ব্যস্ত। ভালো থেকো, চেষ্টা করব আমিও ভালো থাকার। দুপুর নাগাদ তখন সবাই খুঁজতে শুরু করে। তখনই বাড়িতে অশান্তি ছড়িয়ে পড়ে। আরাপ আনিশা কোথায় গেল? তার ঘর তো খালি, ফোনও বন্ধ। চুপচাপ ছিল, কিন্তু তার হাতের মুঠোয় তখন সেই চিঠি, যেটা পড়ে তার চোখের ভাষা বোঝা যাচ্ছিল না। ও বাবার বাড়ি চলে গেছে? কি বলছো কিছু না বলে? না, কিছু বলে যায়নি, তবে আমি জানি আমি বলার মতো কিছু রাখিনি তার জন্য। রাত গভীর হলে আর বারান্দায় দাঁড়িয়ে থাকে। তার চোখে আকাশ নয়, শুধু একটাই প্রশ্ন, কেন চলে গেল তুমি? কিন্তু উত্তর আসে না। শুধু বাতাসে ভেসে বেড়ায় আনিসার রেখে যাওয়া সেই শেষ লাইন। তুমি বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি। ফ্ল্যাশব্যাক, ভোর 5টা। পুরো বাড়ি তখন ঘুমে ডুবে। আনিসা ধীরে ধীরে আলমারি থেকে একটা ব্যাগ টেনে বের করলো। তেমন বেশি কিছু নেয়নি, শুধু কিছু জামা কাপড়, প্রিয় একটা বই আর মায়ের একটা ছবি। সবাই ঘুমিয়ে থাকুক, কেউ জাগুক না, এটাই চাইছিল সে। দরজার হাতলে হাত রাখতেই তার চোখ কাঁপে, বুকের ভেতর একটা অজানা ঝড়, কিন্তু তবুও থামে না, একবারও পেছনে তাকায় না। গেট পেরিয়ে যখন রাস্তায় নামে, তখন আকাশে আলো ফুটছে বাইরে, ভেঙে যাচ্ছে ভেতরের অন্ধকার। সেদিন দুপুরে বাড়িতে চারিদিকে হইচই। চাচি অস্থির হয়ে ঘরে ঘরে খুঁজেছেন। চাচা ফোনে ফোন করে যাচ্ছে। কাউকে কিছু না বলে এভাবে চলে যাওয়া যায়? আরব চুপচাপ একটা কোণে দাঁড়িয়ে, তার হাতের মুঠোয় ভাঁজ করে রাখা কাগজটা, একটা ছোট্ট নোট। আমি যাচ্ছি, নিজেকে সামলানোর জন্য কিছুটা সময় দরকার। কেউ খুঁজতে আসবে না, এই অনুরোধটা রইল। আরব কিছু বলে না, কাউকে কিছু বোঝায় না। রাতে বারান্দায় দাঁড়িয়ে চুপচাপ বাইরে তাকিয়ে থাকে সে। চাঁদের আলোয় যেন চারপাশ কেমন ফাঁকা লাগছে, অদ্ভুতভাবে শান্ত চারপাশ। আর আরাপের ভেতরে গর্জে ওঠা এক অশান্ত সাগর। আনিসার বাবার বাড়ি। দিন 2। আনিসা একটা নতুন রুটিন শুরু করেছে। ভোরে উঠে কোরআন তিলাওয়াত, রান্নাঘরে মাকে সাহায্য, বিকেলে বারান্দায় বসে কিছু লেখা। বাড়ির সবাই জানে ওর মুখে হাসি নেই, কিন্তু চোখে আছে একটা বোবা শক্তি, যা একদিন বলেন, কিছু বলতে ইচ্ছা করে না। না মা, এখন কথা নয়, নিজেকে একটু গুছিয়ে নেই, তারপর হয়তো সব বলার সময় আসবে। মা একদিন বললেন। 4 দিন পর ঘরে ঢুকে দেখলো আনিসার সাইডের তাক ফাঁকা, ওর গন্ধটাও যেন নেই। একটা ছবি ছিল, দুজনে বিয়ের পর তোলা। ওটা ধুলোমাখা অবস্থায় পড়ে আছে, আর সেটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর নিচু স্বরে বলল, সব সময় মনে করতাম আমি ঠিক, কিন্তু হয়তো আমি শুধু নিজের রাগ দেখিয়েছি, বুঝিনি কি হারিয়ে ফেলছি। রাজউদ্দিন ভার্সিটি ইংরেজি বিভাগের ক্লাসরুম। দুপুর গড়িয়ে বিকেল। ইংরেজি বিভাগের ক্লাস চলছে। সাদা শাড়ি আর গম্ভীর চেহারায় সদ্য জয়েন করা লেকচারার মিস আনিসা হায়দার ক্লাসে ঢুকে পুরো ব্যাচকে চুপ করিয়ে দিলেন। শুরু থেকে তার ভিতরে এক ধরনের চাপা রাগ আর কঠোরতা। কোনো ছাত্রকে একটু বেশি কথা বললেই ধমক, অতিরিক্ত হাসাহাসি, সোজা ক্লাস থেকে বের করে দেওয়া। তবে কিছু মানুষ থাকে যারা অন্য সবার চেয়ে আলাদা। সেই ক্লাসেই বসে থাকা 3য় বর্ষের ছাত্র আরাফ হোসাইন, যার দৃষ্টি মাঝে মাঝেই আনিসার দিকে স্থির হয়ে থাকে। প্রথম ছিল কৌতূহল আর মুগ্ধতা, আর এখন নিজের অজান্তেই প্রতিদিনের অপেক্ষা। একদিন ক্লাস শেষে সব ছাত্রছাত্রী বেরিয়ে যাচ্ছে, আর পিছনে দাঁড়িয়ে আনিসা টেবিলে ফাইল গুছাচ্ছেন। ম্যাম, একটা প্রশ্ন ছিল। সিলেবাস দেওয়া আছে, দেখে নিও। মানে আমি একটু আলাদা করে বুঝতে চাচ্ছিলাম। আমি কি তোমার ব্যক্তিগত শিক্ষক? ক্লাসে যখন বোঝো না তখন মনোযোগ দাও, আলাদা করে সময় নেই আমার। আর মুখ নিচু করে বের হয়ে যায়। বন্ধুরা হাসে। ভাই, এই টিচার না হিমালয়, বরফও এর পাশে গলে যায়। পরে কয়েকদিনে আরাফ ক্লাসে নিয়মিত বসে।
সামনে থেকে শুনে। যখন আনিসা হেঁটে যায় ক্লাসের মধ্যে, তার চোখে যেন নিজের অজান্তেই মুগ্ধতা জমে। একদিন করিডোরে আনিসাকে দেখে এগিয়ে এলো। আর আপনার পড়ানো স্টাইলটা অন্যরকম, খুব ভালো লাগে। ছাত্ররা ভালোভাবে পড়লে সেটা আমার স্টাইল না, দায়িত্ব। তোমার মতো ছাত্রদের ফ্লার্টিং শুনে আমি প্রভাবিত হই না। থমকে দাঁড়িয়ে গেল, কিছু বলার সুযোগ পেল না বন্ধুদের আড্ডায়। আরে ওই ম্যাডামের পিছনে ঘোরাঘুরি বাদ দিয়ে তিনি কোনো ছাত্রকে পাত্তা দেয় না। জানি, তবু জানি ওনার মধ্যে কিছু আছে যা ভাঙা যায় না, কিন্তু টানা যায়। কলেজের পিছনের মাঠ, সন্ধ্যা, সূর্য ডুবে যাচ্ছে ধীরে ধীরে। পুরো মাঠটা শুনশান। আর একা বসে আছে গাছতলায়, চোখ তার সামনে, কিন্তু মন উকি দিয়ে যাচ্ছে কোথাও এক জায়গায়। আজও ক্লাসে সেই একই রাগী মুখ, চোখে তার ছিল, কণ্ঠে কঠোরতা। তবুও এত কঠিন মানুষটার দিকে বারবার চোখ চলে যায় কেন? রাগী, অহংকারী দূরের মানুষটা কেন বারবার কাছে টানে? যার কথায় এক ফোঁটা কোমলতা নেই, তাকেই কেন এত আপন মনে হয়? তার মনে ভেসে ওঠে গতকালের করিডোরে ঘটনা, যেখানে সে সাহস করে একটা কথা বলেছিল, আর সে কথায় ফিরেও তাকায়নি আনিসা। এমন কত শিক্ষক তো পড়িয়েছেন, কিন্তু এই একজন কেন জানি ভেতরে কোথাও নাড়া দিয়ে যায়। তারপর চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে। হালকা বাতাস বইছে, পাতা কাঁপছে, আর নিজের ভেতরটা ধীরে ধীরে জ্বলছে। এ কি ভালো লাগা নাকি ভালোবাসা? তাকে দেখে বুকের ভেতরটা কেন অস্থির হয়, ক্লাসে যখন চোখে চোখ পড়ে কেন নিঃশ্বাস আটকে যায়। আমি কি সত্যি আনিসা আপুর প্রেমে পড়ে যাচ্ছি? এক মুহূর্তের জন্য নিজের কথাই নিজেই থমকে গেল সে। চোখ বন্ধ করে নিচু গলায় না, এমনটা হতে নেই, কিন্তু কেন হচ্ছে? বলে। তার হৃদয় তর্ক করে, তার মন চুপচাপ স্বীকার করে, হ্যাঁ, এই মেয়েটার মধ্যে কিছু আছে যা আর কারোর মধ্যে নেই। দুপুর, আরফের বাড়ির বসার ঘর। আয়েশা বেগম চুপচাপ বসে আছেন, চোখে অস্থিরতা, কপালে চিন্তার ভাঁজ। আনিসার রহমান পত্রিকা পাশে রেখে বললেন, এবার অনেক হয়েছে, মেয়েটা কিছু না বলেই চলে গেছে, তার মানে এই না যে ও দোষ। আমি প্রতিদিন অনুভব করছি ওর জায়গাটা কতখানি ফাঁকা হয়ে গেছে। এই ঘরে ওর মতো শান্ত মানুষটা ছিল বলেই এত কিছু চলতো। একটু থেমে বললেন, পরে আমি আর থাকতে পারছি না, আমি নিজে যাব আনিশাকে আনতে। আমি যাচ্ছি তোমার সঙ্গে। দিন আনিসার বাবার বাড়ি। ঘরের সামনে গাড়ি থেমেছে। আয়েশা নেমে দরজায় কড়া নাড়লেন। ভেতর থেকে আনিসা মা বের হয়ে এলেন। আপা, আপনি এই সময়ে? আনিশার সঙ্গে একটু দেখা করতে এসেছি ভাবি। মা কিছু না বলে ডাকলেন, আনিসা, মা, তোমার শাশুড়ি এসেছে তোমার সঙ্গে দেখা করতে। আনিসা ধীরে ধীরে বেরিয়ে এলো, চোখে বিস্ময়, আচরণ শান্ত, কোনো আবেগ নেই, কোনো প্রশ্নও না। শাশুড়ি এগিয়ে গিয়ে ওর হাত ধরলেন। মা, ফিরে চলো, তোমার মতো মেয়ের পাশে না থাকলে সংসার তো সংসার থাকে না। আমি কাউকে কিছু না বলে চলে এসেছি, সেটা সত্যি, কিন্তু সেটা ছিল নিজের জন্য, সম্মান রক্ষা করার জন্য। তুমিই তো এই পরিবারের সম্মান। আরাফ হয়তো বুঝে উঠতে পারেনি, কিন্তু আমরা বুঝি। আনিসা নিচু গলায় বলল, যদি কখনো মনে হয় এই ঘরে আমার প্রয়োজন আছে, আমাকে শুধু আনতে নয় সম্মান দিতে জানে, তবে আমি ফিরবো, কিন্তু আপাতত কিছুটা সময় চাই। আয়েশা বেগম চোখ মুছলেন, বলেন, মা, সময় তোমার হবে, জায়গাও তোমারই থাকবে, শুধু জেনে রাখো কত মার ঘর তোমার জন্য অপেক্ষা করছে। ফিরতি পথে গাড়ির মধ্যে বাবা বলেন, ছেলেটাকে এখন মানুষ হতে হবে, একটা মেয়েকে বুঝতে শেখানোই আমাদের দায়িত্ব। মা জানালার দিকে তাকিয়ে বলেন, কখনো কখনো কঠিন মেয়েরাই সবচেয়ে নরম ভালোবাসা নিয়ে আসে, আর তেমন একটা মেয়েকে ছাড়া আমাদের আরাপ অসম্পূর্ণ। রাতে আরবের ঘর নিঃশব্দ। টেবিলে ছড়িয়ে আছে নোটবুক,
ফাইল টেবিলে ছড়িয়ে আছে নোটবুক, বই, ফাইল, কিন্তু আরব সেগুলোর দিকে তাকাচ্ছে না। সে শুধু তাকিয়ে আছে একটা পুরনো ছবির দিকে, যেখানে আনিশা পাশে বসে আছে, মুখে হালকা হাসি। আচমকা চোখ নামিয়ে নেয়, অস্থির হয়ে উঠে দাঁড়ায়, ঘর জুড়ে হেঁটে বেড়ায়, যেন নিজেকে ভুলে গেছে। কতভাবে বুঝিয়ে দিয়েছি আমি তাকে চাই না, কিন্তু আজ এই নীরবতা, এই অনুপস্থিতি কেন যেন ঘরটাকে অচেনা করে তুলেছে। তার চোখে যেন অদ্ভুত এক অপরাধ বোধ। হঠাৎ সে তাকিয়ে থাকে আনিসার ফাঁকা সাইডটাই, যেখানে ওর ব্যবহৃত জিনিসগুলো ছিল। আমি তো কোনোদিন একবার জিজ্ঞেস করিনি কেমন আছো, আর এখন প্রতিদিন মনে হয় একটাবার শুধু জানতে পারি আজ ওর মন ভালো কিনা। পরের দিন সকালের নাস্তার টেবিলে সব কিছু ঠিকঠাক, কিন্তু কিছু যেন নেই। মা রুটি তুলে দিতে দিতে থেমে গেলেন, চুপচাপ নীরবে তাকালেন আরফের দিকে। আরফও মুখ নিচু করে খাচ্ছিল। একসময় ধীরে বলল, মা, আনিসা কেমন আছে? মা চমকে তাকালেন, প্রথমবারের মতো এই ছেলের মুখে এমন কথা। ভালো আছে, খুব শান্ত হয়ে গেছে, চোখে কিছু বোঝা যায় না, তবে খুব বেশি কথা বলে না। আরাফ চুপ করে যায়, চোখের পাতা দৃষ্টি ঝাপসা হয়ে আসে, কণ্ঠটা ভারী হয়ে যায়। ওই মানুষটার চোখে কিছু বোঝা যায় না, কারণ আমি বুঝতে চাইনি। আমি শুধু রেগে গেছি, দোষ দিয়েছি। আজ বুঝছি আমি কি হারিয়ে ফেলেছি। বিকেল, বাইকে বসে আনিসার কলেজের সামনে দাঁড়িয়ে থাকে আরাফ। দূর থেকে দেখে আনিসা বের হচ্ছে, হাতে ব্যাগ, মুখে শান্ত ভাব, মাথা নিচু। সে আর এগোয় না, শুধু দেখে। হঠাৎ চোখে চোখ পড়ে যায়। আনিসা মুহূর্তেই থেমে যায়, কিন্তু কিছু বলে না, চুপচাপ রাস্তা পার হয়ে চলে যায়। আরফের চোখে একটুখানি ভিজে ওঠা উষ্ণতা, কোনো দাবি নেই, শুধু একটাই উপলব্ধি। যাকে অবহেলা করেছিলাম সে আজ আমার পৃথিবীর সবচেয়ে প্রিয় চেনা মুখ। পরের দিন কলেজ, ইংরেজি বিভাগের করিডর, দুপুর গড়িয়ে যাচ্ছে। আনিসা ক্লাস নিয়ে বের হচ্ছিল। হঠাৎ করিডরের একপাশে দাঁড়িয়ে থাকা স্মার্ট পোশাকের এক যুবক, যার চোখে কিছুটা দ্বিধা, কিছুটা আশা। আরব সে কাঁধে ব্যাগ নিয়ে অপেক্ষা করছিল। একসময় সাহস করে সামনে এগিয়ে এলো। আর একটা কথা বলতে পারি? বলার মতো কোনো সম্পর্ক তো নেই আমাদের মধ্যে, আপনার কথা বলার প্রয়োজন পড়লো হঠাৎ। আরব থেমে গেল, কিন্তু এবার রেগে যায়নি, শান্ত কণ্ঠে বলল, আমি শুধু ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা চাইলেই অতীত মুছে যায় না। একটা মানুষের ভেতর ভাঙা শব্দগুলো এত সহজে মুছে ফেলা যায় না। বলে সে চলে গেল কোনো দ্বিধা ছাড়াই। আর আরাপ তাকিয়ে থাকলো তার পেছনের দিকে, যেখানে কেউ একসময় ওর ঘর ছিল। আজ সেই মানুষটি চলে যাচ্ছে নির্বিকার, নিঃশব্দে। রাতে আরবের ঘরে সেই মুঠোফোনে আনিসার নাম সার্চ করলো। কলেজের ওয়েবসাইটে ওর নাম, ছবি, প্রোফাইল সব দেখে একটা দীর্ঘশ্বাস ফেল। এখন বুঝি মেয়েটা শুধু একজন স্ত্রী না, সে একজন শিক্ষিকা, দায়িত্বশীল মেয়ে, কারো আদর্শ। আর আমি তখন কেবল তাকে অপমান করেছি, অবহেলা করেছি। তার চোখে একটুখানি অদ্ভুত দৃঢ়তা জেগে উঠল। আমি শুধু অনুতপ্ত না, আমি বদলাতে চাই, ওর পাশে দাঁড়ানোর মতো একজন মানুষ হয়ে উঠতে চাই। কয়েকদিন পর কলেজ গেটের সামনে আনিসা একটা রিক্সা নিতে যাচ্ছিল। দেখলো রিক্সাওয়ালা কারোর সঙ্গে কথা বলছে। পেছন ঘুরে তাকাতে চমকে উঠল আরাফ। স্মার্ট, শান্ত, কিন্তু ভদ্র। গাড়িটা খারাপ হয়েছে, আমার পাশেই ছিলাম, তোমার জন্য রিক্সা ঠিক করেই দিচ্ছিলাম। আমার দেখাশোনা করার দরকার নেই, আমি নিজের দায়িত্ব নিজেই নিতে পারি। জানি, আমি শুধু ঠিক হতে চাই, তোমার জন্য না, নিজের জন্য। আনিসা কিছু বলল না, চোখ সরিয়ে নিল, কিন্তু তার চেহারায় ভাঙ্গন নেই। সে আগের চেয়ে অনেক বেশি নির্লিপ্ত। আরব জানে এই পথ সহজ নয়। এই মেয়েটা আজ আর আগের মতো নেই, তবে সে এবার থামবে না। সে প্রমাণ করতে চায় ভালোবাসা শুধু বলা নয়, বদলে যাওয়ার নাম। কলেজে একটি বিশেষ সেমিনার। আজ কলেজে বড় অনুষ্ঠান। বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী, অতিথি সবাই উপস্থিত। মঞ্চের একপাশে বসে আছেন আনিসা, শান্ত, গম্ভীর, স্বাভাবিক। কেউ বুঝবে না তার ভেতর কতটা সজাগ হয়ে আছে আজকের দিনে একজন মানুষের উপস্থিতি। হ্যাঁ, আরব এসেছে।
আমন্ত্রিত ছাত্র হিসেবে বক্তৃতা দিতে। যখন তার নাম ডাকা হলো সবাই করতালিতে মেতে উঠল আর মঞ্চে উঠল, সোজা হয়ে দাঁড়ালো, তবে কারোর দিকে নয়, সরাসরি তাকালো না, শুধু কথা বলল মাথা উঁচু করে। এই কলেজ আমাকে কেবল শিক্ষিত করেনি, মানুষ হতে শিখিয়েছে। আমার জীবনে একজন শিক্ষক ছিলেন যিনি শুধু পড়াননি, আমাকে নিজের সীমাবদ্ধতা চিনতে শিখিয়েছেন। তার চোখ আনিসার দিকে গেল একবার, সবার সামনে নয়, কিন্তু বোঝা গেল সে কথাটি কাকে উদ্দেশ্য করে বলেছে। আনিসা বসে থাকে একইভাবে, কোনো ভ্রুক্ষেপ নেই মুখে। অনুষ্ঠান শেষে বিকেলে আনিসা বের হচ্ছিল, হঠাৎই এক ছাত্র দৌড়ে এসে বলল, ম্যাম, আপনাকে একজন বাহিরে গাড়ির কাছে দাঁড়িয়ে অপেক্ষা করতে বলেছে। আনিসা নিচে এসে দেখে আরফ দাঁড়িয়ে আছে, হাতে ছোট্ট একটা খাম। সময় নিব না, শুধু এটা দিচ্ছি। আনিসা খামটি হাতে নিল, কিছু না বলেই যেতে চাইল। এই খামের ভিতর কোনো আবেগের কথা নেই, শুধু কিছু সত্য যেগুলো হয়তো তোমার জানার অধিকার ছিল। আনিসা থেমে গেল এক সেকেন্ড, তারপর হাঁটা শুরু করলো আনিসার ঘর। চুপচাপ বসে আছে সে, খামটা সামনে রাখা, চোখে অদ্ভুত দ্বিধা কিন্তু মুখে কঠোরতা। একসময় সেটা খুলো, ভেতরে ছিল একটা ছোট্ট চিঠি। আমি ভুল করেছি, ভেবেছিলাম তোমাকে বুঝতে আমার সময় লাগবে, আসলে আমি নিজেকেই বুঝতে পারিনি। তুমি ফিরে এসো, আমি তোমাকে প্রমাণ করতে চাই এই বদলে যাওয়া শুধুই তোমার জন্য নয়, তুমি ছাড়া আমি অপূর্ণ একজন মানুষ। চিঠি পড়ে আনিসার চোখের পাতা ভার হয়ে আসে, কিন্তু সে নিজেকে শক্ত করে তোলে। চিঠি ভাঁজ করে ডায়েরির ভিতর রেখে দেয়। বদলে গেছো বুঝি, কিন্তু আমি এখনো ভাঙিনি। ফিরে যাও। ফিরে যাওয়া মানেই আবার সেই যন্ত্রণায় পা রাখা নয় তো। সকালে আনিসার বাবার বাড়ি। আনিসা আয়নার সামনে দাঁড়িয়ে, পরনে হালকা রঙের সালোয়ার কামিজ, চোখে শান্তি, মুখে স্থিরতা, কিন্তু ভেতরে অনেক হিসেব করে নেওয়া সিদ্ধান্ত। মা পাশে এসে দাঁড়ালেন। ফিরছিস? সব ভেবে নিয়েই তো। ফিরছি, কিন্তু এখন ওর পরিবারটা আমারও। তবে এবার কারো দয়া বা অনুরোধে নয়, ফিরছি নিজের জায়গায় দাঁড়িয়ে থাকার জন্য। আরাফের বাড়ি। দুপুরে ঘরে আলো, সবাই ব্যস্ত, প্রস্তুত। মা বারবার দরজার দিকে তাকাচ্ছেন, আরাফ চুপচাপ দাঁড়িয়ে। হঠাৎ একটা গাড়ি থামে গেটের সামনে, নেমে আসে আনিসা, সবাই ছুটে আসে সামনে। মা জড়িয়ে ধরেন। মা, ফিরে আসলে সত্যি? আনিসা হালকা হাসে, মাথা নিচু করে বলে, হ্যাঁ ফুপি, নিজের ঘরে ফিরছি। না। আরব এগিয়ে আসলো। আনিসা একবারও তার চোখের দিকে তাকায় না। রাত, ডাইনিং টেবিল, সবাই একসাথে বসে খাচ্ছে। আরব বারবার চেষ্টা করে আনিসার দিকে তাকাতে, কিছু বলতে। খাবারটা বেশি ঝাল হয়নি তো? একদম ঠিক আছে। শুধু এইটুকু, কোনো হাসি নেই, কোনো চোখে চোখ পড়া নেই। সে শুধু পরিবারের সঙ্গে কথা বলছে, আর আরব যেন সেখানে একজন অপরিচিত অতিথি হয়ে দাঁড়িয়ে আছে। রাত, বেডরুম ঘরটাই সেই পুরনো জ্ঞান। আনিসা সব গুছিয়ে নিচ্ছে নিজের মতো। আরব ধীরে ঘরে ঢোকে। আমি জানি আমি অনেক কষ্ট দিয়েছি, তোমার ফিরে আসা আমার কাছে অনেক। আমি ফিরেছি সংসারে, সম্পর্কটা গড়তে সময় লাগবে। তুমি যদি সত্যিই বদলাতে চাও, সেটা প্রমাণ করতে হবে। আমি প্রস্তুত আছি। আনিসা তাকায় না, আলমারির দিকে মুখ করে বলতে থাকে, আমি প্রস্তুত নিজের সীমারেখা তৈরি করে চলার জন্য। পরের দিন সকালে ঘরের লোকেরা দেখে আনিসা উঠে ভরে নামাজ পড়ে রান্না করেছে, ছাদে গাছে ওয়াটার করেছে। আয়েশা বেগম বাজার লিস্ট করছে, কিন্তু আনিসা একবারও আরফের দিকে ফিরেও তাকায়নি, না চোখে না কথায়। মা, তোমার না একটু বিশ্রাম দরকার ছিল? আমি তো গেস্ট না ফুপুমণি, এই ঘর আমারও, তাই কাজটাও আমার দায়িত্ব। আয়েশা বেগমের চোখ ভিজে উঠল। আর দূরে দাঁড়িয়ে শুনছিল সব, কিন্তু তার জন্য কোনো উত্তর ছিল না, কোনো হাসিও না। দুপুর, ঘর। আরাফ আস্তে আস্তে করে রুমে ঢোকে। আনিসা তখন কাপড় গুছাচ্ছিল। একটু কথা বলবো? খুব দরকারি হলে বলো, আমি ব্যস্ত। তোমার এই অভিমান কতদিন চলবে? এটা অভিমান না, এটা শিক্ষা। যে মেয়েটাকে তুমি একসময় অসম্মান করেছিলে, সে এখন ঠিক বুঝে চলতে শিখেছে।
কার যোগ্যতা কতটুকু। আরব চুপ হয়ে যায়, একটা কথাও খুঁজে পায় না। রাতে বেডরুম, ঘরের বাতি নিভে গেছে। আনিসা একপাশে শুয়ে আছে, আরবও। দুজনের মাঝে নীরবতা আর এক অদৃশ্য দেওয়াল। কাছে থেকেও তুমি এত দূরে কেন? এই নীরবতাই কি আমার সাজা? কিছুক্ষণ পর সে আস্তে করে বলল, আজ তোমাকে ভালো লেগেছিল ছাদে গাছগুলোর পাশে দাঁড়িয়ে? প্রশংসা নয়, আমি তোমার দৃষ্টি চাই না। আমি শুধু আমার নিজেকে আগের মতো ফিরে পেতে চাই। পরদিন সকালে আনিসা চুপচাপ চায়ের কাপ রেখে চলে গেল বারান্দায়। আর তার পেছনে তাকিয়ে থাকলো, একদম নিশ্চুপ। আয়েশা বেগম কাছে এসে ফিস ফিস করে বলেন, ওর অভিমান ভাঙাতে হলে তোমাকে শুধু ভালোবাসা না, সম্মান, ধৈর্য আর সময় দিতে হবে। আরব নিচু গলায় বলল, আমি অপেক্ষা করব প্রতিদিন, যতদিন লাগে, কারণ ওর অভিমানটা আমারই তৈরি করা। শুক্রবার সন্ধ্যা, রেস্টুরেন্টের সাথে বন্ধুদের আড্ডা। আনিসার কলেজ লাইফের 2-3 জন ঘনিষ্ঠ বান্ধবী ও সহকর্মী মিলে ছোট ছোট একটা আড্ডার আয়োজন করেছে। অনেকদিন পর আনিসাকে দেখে সবার চোখে ঝিলিক। অবশেষে রানীমা বাড়ি থেকে বের হলেন। এত রাগ নিয়ে বাসা যায় না আনিশা? সব কিছুই এখন হিসাব করে করতে হয়, জীবন আগের মতো নেই। আজ কোনো চিন্তা না, আজ শুধু আজ টু ফ্রিডম। হাসির মাঝে টেবিলে চলে আসে গ্লাসে ঢালা হালকা ড্রিঙ্ক, দেখতে জুসের মতো, কিন্তু বন্ধুদের চোখে সমস্যা। এটা কি? হালকা জুস, চেক করে দেখো, জীবনের স্বাদ বদলাবে। প্লিজ এইসব না। এক চুমুক আনিশা, তুমি তো এখন আর আগের মতো করা না, তাই না? সবাই হেসে উঠল। আনিসা একটু অস্বস্তিতে পড়ে, তবুও আজকের রাতটাকে নিজের মতো করে কাটাতে চাই। একটু চুমুক দিল। ঘণ্টাখানেক পরে আনিসা কিছুটা আবেশে, চোখ ভারী হয়ে এসেছে, হাসছে কিন্তু কথা অস্পষ্ট, চোখে ক্লান্তি, ঠোঁটে অদ্ভুত নীরবতা। তুমি ঠিক আছো তো? ঠিক মানে কাকে বলে ঠিক থাকা? এই হঠাৎ কেউ এসে পাশে দাঁড়ায় আরব, তার মুখ কঠিন, চোখে রাগ জ্বলছে। বন্ধুদের একজন তাকিয়ে বলে, তুমি এখানে? ওর ফোন ধরছিল না, লোকেশন অন ছিল, তাই এসেছি। আনিসা তাকিয়ে থাকে আরফের দিকে এক দৃষ্টিতে। লোকটা আমায় দেখে এখনো ভাবছে আমি আগের মতো আছি, কিন্তু না, আমি এখন অন্যরকম। আমিও মানুষ, ভুল করতে পারি, দুর্বল হতে পারি। আরব তার হাত ধরে উঠে দাঁড় করায়, চোখে রাগ কিন্তু মুখে কিছু বলে না। বউকে না পেয়ে খোঁজ করতে এসেছো নাকি নিজের ভুলের শাস্তি দেখতে? তোমাকে এই অবস্থায় দেখে গর্ব করতে পারছি না, কিন্তু দায়টা আমার। এই ছায়া মানুষটাকে বানানোর দায় আমার। আরব দম নিয়ে বলে। আনিসা চুপ করে যায়, তার চোখ ঝাপসা জল। সে জানে এ লোকটা এখনও তার ভেতরটা পড়ে ফেলে। গভীর রাত, আরবের ঘড়িতে রাত 2টা। ঘর অন্ধকার, শুধু একপাশে আলো জ্বলছে। আরব বই হাতে বসে, কিন্তু পড়ছে না। চোখের দৃষ্টি জানালার বাইরে, মন আরেক পৃথিবীতে। হঠাৎ দরজায় কড়া নাড়া শব্দ। সে তাকিয়ে দেখে আনিসা, চুল এলোমেলো, চোখ লালচে, মুখে ক্লান্ত, এক রকমের মাতাল ছোঁয়া। সে ধীরে ধীরে ঘরে ঢোকে। ঘুমাওনি? তুমি ঠিক আছো? আনিসা কিছু না বলে একদম কাছে চলে আসে। তার চোখে অভিমান, গায়ে হালকা নেশা, কিন্তু কণ্ঠে ভয়াবহ সত্য। আমি ক্লান্ত, ভেতরটা খুব ভেঙে গেছে। তুমি জানো না আমি কতটা কষ্টে আছি। সে আচমকা আরফের বুকে মাথা রাখে। আরব থমকে যায়, দুহাত তুলে থেমে থাকে, চোবে না, ধাক্কাও দেবে না। আমি শুধু একটা রাত, এই রাতটা চাই তোমার পাশে থাকতে। সে আবারও এগিয়ে আসে, কোমরে হাত রাখে, তার চোখে জল। আমি চাই তুমি আমাকে অনুভব করো, যেন আমি কিভাবে প্রতিদিন নিজেকে গিলে ফেলি। আরব এক চুলও নড়ে না, তার মুখ কঠিন, গলা ভারী। তুমি এখন ঠিক নেই আনিসা, তুমি সকালে এসব কিছু মনে রাখবে না। তোমার সম্মতি এখন সত্যি না। আমি তো তোমার স্ত্রী, আমার কোনো অধিকার নেই? আছে, সব অধিকার আছে, তাই তো তোমার শরীর না। আমি তোমার সম্মান
আগলে রাখছি। সে আস্তে করে আনিসার হাত ধরে বিছানায় বসায়, তার মাথায় হাত বুলিয়ে দেয়। ঘুমাও আনিসা, আজ না, আজ শুধু শান্ত হয়ে ঘুমাও। আনিসা কোনো কথা শুনে না। সে আরফের কাছে আসতে চায়, আরফ আবার বাধা দেয়। প্লিজ কাছে এসো না, সকালে তুমি সব ভুলে যাবে, আমাকে কথা শোনাবে। কিছু ভুলবো না আমি, আমাকে একটু আদর করো প্লিজ। আমি আর এভাবে থাকতে পারছি না। আরব তাকালো আনিসার দিকে, তার চোখে কেমন নেশা নিয়ে তাকিয়ে আছে তার দিকে। ঠোঁট দুটো তিত্তির করে কাঁপছে, যেন চাচ্ছে এই ঠোঁট কারোর দখলে যাক। আরব বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। সে এক ঘরের মধ্যে চলে গেল, আঁকড়ে ধরল আনিসার ঠোঁট। পাগলের মতো কিস করতে লাগলো, যেন এটারই অপেক্ষায় ছিল এতদিন। আনিসা আরফের ঠোঁটে স্পর্শে পাগল হয়ে গেল। আরফের এক হাত আনিসার সারা শরীরে বিচরণ করছে। আনিসা উন্মোদনা আরও বেড়ে গেল। পুরো ঘর জুড়ে তাদের নিঃশ্বাসের শব্দ। কিছুক্ষণের মধ্যেই তারা একে অপরের মাঝে ডুব দিল। সকালে আরফের ঘরে আনিসা ধীরে ধীরে জেগে উঠে বসে, চোখে ক্লান্তি, মাথায় ভার। চারপাশে তাকে এক মুহূর্তের জন্য থমকে যায়। তার পরনে জামা কাপড় কিছুটা এলোমেলো। আলমারির আয়নাতে নিজেকে দেখে চোখ বড় হয়ে যায়। এটা এটা কিভাবে সম্ভব? আমি তো হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। আরব ভেতরে এসে পড়ল। জেগে উঠেছ, পানি খাবে? আনিসার চোখে এক ঝলক ক্ষোভের আগুন। আর তুমি এটা কি করলে? কি মানে? আমি যদি কিছুই মনে না রাখি, তার মানে এই না তুমি তুমি কিভাবে পারলে আমার সম্মতি ছাড়া? হতবাক, চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। না না আনিসা, আমি কিছু করিনি, তুমি এসেছিলে, মাতাল ছিলে। আমি শুধু কি করেছিলে? সুযোগ নিয়েছিলে, সুযোগের সদ্ব্যবহার করেই দিলে। আমি আমি কিছু করতে চাইনি, তুমি জোর করে কাছে এসেছো। সম্মান, আজ তুমি যেটা করেছো সেটা কোনো ভালোবাসা নয়, এটা লজ্জা, নোংরামি, আমার প্রতি অসম্মান। আরব এক পা পিছিয়ে গেল, চোখে জল আটকাতে পারল না এবার। আরব চুপ করে যায়। সে জানে আনিসা এখন নিজের রাগ, ভয় আর অপমানের অনুভূতিতে ডুবে আছে। তাকে এখন কোনো কথা বোঝানো যাবে না। সে দরজা খুলে চুপচাপ চলে যায়। আনিসা পেছন ফিরে তাকায় না। সেদিন রাতে আরব একা বসে, চোখ লালচে আভা, হাতে আনিসার সেই চিরকুট যেখানে একসময় লেখা ছিল, ঘুমাও, আমি পাশে আছি। আরব ফিস ফিস করে বলল, আজ তুমি ভাবছো আমি তোমার শরীর চাই, কিন্তু আমি চাইছিলাম শুধু তোমার বিশ্বাসটা। সকালে ডাইনিং টেবিলে সাজানো নাস্তা, চা, রুটি, ফল সব কিছু আছে, শুধু শব্দ নেই। আনিশা চুপচাপ খাচ্ছে, আয়েশা বেগম কথা বলছেন, কাজের মেয়ে হাঁটছে। আর শুধু তাকিয়ে আছে আনিসার দিকেই, কখনো চোখ মেলে, কখনো চোখ সরায়। মানে তোমার মাথা ঠিক আছে তো গতকালের পর? আনিসা চাই চুমুক দেয়, কোনো উত্তর নেই, কোনো রিয়াকশন নেই। সে যেন কোনো আরফ নামের মানুষকেই চেনে না। দুপুরে বারান্দায় আনিসা একা বসে বই পড়ছে। হাওয়া লাগছে চুলে, চোখে ক্লান্তি, কিন্তু মুখে আগুনের মতো ভাব। আর পেছনে এসে দাঁড়ায়, কিছুক্ষণ চুপচাপ দেখে, তারপর সাহস করে বলে, কথা না বললে কিভাবে ঠিক করব সব? চুপ থেকেও অনেকে অনেক কিছু বুঝিয়ে দেয়। কিন্তু আমি কিছু ভুল করিনি। আনিসা পৃষ্ঠা উল্টায়, মুখে কণামাত্র ভাবান্তর নেই। যখন কেউ নিজের অবস্থান হারিয়ে ফেলে, তখন সঠিক কথাও মিথ্যে শোনায়। বেডরুমে আনিসা ঘুমিয়ে পড়েছে, একপাশে মুখ ফিরিয়ে। আরব চুপচাপ বসে তাকিয়ে আছে। কতটা ভুল বোঝালে একটা মানুষ এমন বরফ হয়ে যায়? একবার শুধু যদি বলে তুমি ছিলে, পাশে ছিলে। সে আনিসার দিকে হাত বায়, কিন্তু শেষ মুহূর্তে থেমে যায়, নিজেকে গুটিয়ে নেয়, চোখে জল আসে। আমার কথা একবারও শুনবে না? একবারও? পরের দিন ভোরে আরব বারান্দায় দাঁড়িয়ে, চা ঠান্ডা হয়ে গেছে হাতে। আনিসা হেঁটে যাচ্ছিল পাশ দিয়ে। আরব তাকালো, হেসে বলল, চাইলে তোমাকে গাড়িতে কলেজে নামিয়ে দিতে পারি। আনিসা এক মুহূর্ত থেমে তাকায়, তারপর এমনভাবে চলে গেল যেন কাউকে কিছু বলে সময় নষ্ট। কলেজে দুপুরে ক্লাস শেষে আনিসা বের হচ্ছিল, হঠাৎ ফোনে একটা অচেনা পিছন থেকে ডেকে উঠল, আরে সুন্দরী, কোথায় যাচ্ছ?
আমাদের দিকে একটু তাকিয়ে যাও। এই কথা বলে কিছু ছেলে মিলে আনিসাকে ঘিরে ধরল। যে আনিসাকে বাজেভাবে স্পর্শ করতে যাবে, হুট করে একটা ছেলে এসে তাদের মারতে লাগলো। মুখ কাপড় দিয়ে ঢাকা, যার কারণে তার মুখ দেখা যাচ্ছে না। ছেলেগুলো মার খেয়ে ভয় পালিয়ে গেল। যেটা ছেলেটা কাপড় ঢাকা দিয়ে এসেছিল সেই ছেলেটা চলে গেল। মারামারি করতে গিয়ে ছেলেটার মাথায় লেগেছে, মাথা দিয়ে রক্ত পড়ছিল। আনিসা দেখেছে, কিন্তু ছেলেটার কাছে এগিয়ে যাওয়ার সাহস হয়নি তার। আনিসা শুধু দূরে দাঁড়িয়ে মনে মনে ভাবছে, কে ছিল সে? আনিসার গলা শুকিয়ে যায়। তার চোখে ভেসে ওঠে আরাফের কথা। রাতে বাসায় আয়েশা বেগম ব্যস্ত কিচেনে কাজ করছেন। আনিসা আস্তে করে দরজার ফাঁক দিয়ে দেখে আরাফ মাথায় ব্যান্ডেজ নিয়ে শুয়ে আছে। আয়েশা বেগমের মুখে শুনে ফেলে, আর কত করবে এই ছেলেটা? মাথায় 2টা সেলাই পড়েছে, তবুও আনিশার নাম নেয় না, সে যেন জানতেই না পারে। আনিসার হাতে ধরা পানির গ্লাস কাঁপতে থাকে। সে আস্তে করে নিজের রুমে চলে যায়, বিছানায় বসে মাথা নিচু করে। আমি কি তাহলে ভুল বুঝেছি? আমি যাকে ভাবছিলাম নিজেকে জোর করে সামনে আনছে, সে তো আসলে সব করছে দূর থেকে নীরবে। সে চোখ বন্ধ করে ফেলে। দুটো গরম জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। পরের দিন ভোরে আনিসা উঠে দেখে দরজার নিচে একটা ছোট্ট চিরকুট গুজে রাখা। চিরকুটে লেখা, তুমি না চাইলেও আমি তোমার পাশে আছি। তোমার অভিমান, তোমার রাগ সবই আমার প্রাপ্য। শুধু জানো, যদি আবার বিপদে পড়ো, প্রথমে আমিই আসবো। আনিসা চিরকুটটা বুকের ওপর রাখে। চোখের কোণে হাসি নেই, কিন্তু ঠোঁট কেঁপে ওঠে। এতটা নীরব থেকেও এতটা পাশে থাকা যায়? দুপুরে আয়েশা বেগমের ঘর। আয়েশা বেগম আজ সারাদিন চুপচাপ। আরফের মাথায় ব্যান্ডেজ, আর আনিসা দিনের পর দিন কেমন যেন একটা দেওয়াল তুলে চলেছে, যেন কিছু আছে, শুধু তাদের চোখে চোখ পড়ে না, কথা হয় না। আয়েশা বেগম গভীর ভেবে বসে আছেন। একসময় উঠে গিয়ে নিজে আনিসার ঘরের দরজায় নক করেন। ফুপুমণি, কিছু দরকার? হ্যাঁ মা, কিছু কথা দরকার তোমার সাথে একান্তে। আনিসা সরে দাঁড়ায়। আয়েশা বেগম ঘরে এসে খাটে বসেন। একদিন তোমার আর আরাফের বিয়েটা নিয়ে আমি অনেক আশা করেছিলাম। ভাবছিলাম 2টা শক্ত মানুষ যখন এক হয়, তখন সংসার হয় বটগাছের মতো ছায়াময় রক্ষাকারী। শক্ত মানুষ ভুল করে না। করে মা, তাই তো তাকে মানুষ বলে। আর ভুলের চেয়ে বড় কি জানো? ভুল বুঝে বসে থাকা, সেটা সম্পর্ককে খেয়ে ফেলে। আয়েশা বেগম আনিসার হাতটা ধরে বলেন, আমার আরাফ মেয়ে হলে তোমার জায়গায় থাকলে আমি তাকেও বলতাম, তুমি ভুল করছো মা, গিয়ে মাপ চাও। আমি মাফ চাওয়ার জায়গায় দাঁড়িয়ে আছি না ফুপিমণি, আমি কেবল নিজেকে দূরে রেখেছি। নিজেকে আগলে রাখা ভালো, কিন্তু এতটা আগলে রাখলে কেউ আর কাছে আসার সাহস পায় না। একটু সময় নীরবতা। ও তোমাকে সত্যি ভালোবাসে, প্রতিদিন তোমার দিকে চেয়ে থাকে, কিন্তু তোমার চোখে একটাবারও তার জন্য কিছু থাকে না। তোমার অভিমান যদি সত্যি হয়, তাহলে আমার ভালোবাসাটাও যেন মরে না যায় মা, তাকে একটু বোঝার চেষ্টা করো। আনিসা কিছু বলে না, শুধু মাথা নিচু করে চুপচাপ বসে থাকে। তার চোখে জল নেই, কিন্তু চোখের ভেতর যে প্রশ্নগুলো ঘুরছে তা তার ঠোঁটের চেয়ে অনেক বেশি উচ্চারণ করছে। সকালে ডাইনিং টেবিলে চিরচেনা ছায়া, চুপচাপ সকালের নাস্তা। আয়েশা বেগম নরম গলায় কথা বলছেন, আরাফ বসে আছে আনিসা ঠিক সামনে। হঠাৎ কিছুক্ষণ পর আনিসা টেবিল থেকে জল এগিয়ে দেয় তার দিকে। একটু চমকে ওঠে আরাফ। ধন্যবাদ। আনিসা কিছু না বলে নিচু চোখে খেতে থাকে, তবে এবার তার গলা আর মুখে সেই আগের মতো কঠিন ভাব নেই। দুপুর ঘরের ভেতর আনিসা জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। আরাফ পাশ দিয়ে যাচ্ছিল, তখনই একটুখানি থামলো। আজ কলেজে যাচ্ছ না? ছুটি নিয়েছি, মাথা ব্যথা। কথাটা খুব সাধারণ, কিন্তু আরাফ থমকে যায়। এই প্রথম অনেক দিন পর আনিসা তার প্রশ্নের জবাব দিল। রাতে বসার ঘরে টিভিতে নিউজ চলছে, সবাই বসে আছে। আনিসা চুপচাপ একটা সুপের বাটি নিয়ে এসে আরাফের সামনে রাখলো। ওষুধ খেয়েছো? হ্যাঁ, খেয়েছি।
আনিসা এবারও কিছু না বলে সরে গেল, তবে তার চোখ একবার ধরা খেল। যেখানে ভালোবাসা নেই কিন্তু ঘৃণাও নেই, সেখানে কেবল এক ধরনের অস্থিরতা, দ্বিধা আর বোঝার চেষ্টা। রাতে বেডরুম, আনিসা ঘুমিয়ে গেছে আর তার পাশে বসেছিল, মাথায় হালকা ব্যথা। সে আস্তে করে উঠে ওষুধ নিতে যাচ্ছিল, হঠাৎ কেউ তার হাত টেনে ধরল। ঘুমের ভেতরে আনিসা আরাফের হাত ধরেছে। আরাফ থেমে যায়, তাকিয়ে থাকে আনিসার দিকে। আনিসা, আনিসা চোখ মেলে না, ঘুমের মধ্যেই শুধু বলো, আমাকে আর দূরে সরিয়ে রেখো না। আরাফ নিঃশ্বাস আটকে চুপ হয়ে যায়। তার চোখ জলে ভিজে যায়। সে বুঝতে পারে আনিসা আসলে কাঁদে না, নিজেকে প্রতিদিন নিঃশব্দে ভেঙে ফেলে। পরের দিন দুপুর, আনিসা ক্লাস নিচ্ছিল। ক্লাস শেষে বাইরে বের হতেই দরজার কাছে একটা ছোট্ট প্যাকেট দেখতে পাই। প্যাকেটে লেখা, শুধু তোমার জন্য। ভিতরে একটা চিরকুট আর কিছু। সে পেছনে ফিরে দেখে আরাফ অনেক দূরে দাঁড়িয়ে আছে, চোখে কোনো দাবি নেই, কেবল অপেক্ষার নীরবতা। চিরকুটে লেখা ছিল, তোমার ব্যথা আমি বোঝাতে চাই না, শুধু বুঝতে চাই। যদি তুমি বোঝার সুযোগ দাও, এই ফুলটা তুমি পছন্দ করতে নাও পারো, তবুও আমি চেয়েছি তোমার দিনটা আজ একটু নরম হোক। চোখ থেমে থাকে চিরকুটে। হাতের আঙ্গুলে ছুঁয়ে দেখে পাশে রাখা ছোট্ট সাদা জুঁই ফুলের গুচ্ছ। আনিসার মুখে কোনো হাসি নেই, তবে তার ভেতরে এক চিলতে ভাঁজ হওয়া অবাক নড়াচড়া আর একটি না বলা প্রশ্ন, এতটা ধৈর্য কার? সন্ধ্যায় বাসায় আনিসা রুমে ঢুকে দেখে খাটের উপর একটা ছোট্ট বাক্স রাখা। ওটা খুলতে চোখ কপালে, ভেতরে সাজানো তার প্রিয় বই নীরব আত্মা, আর পাশে আরেকটা চিরকুট। তুমি এখনো কথা না বললেও তোমার নীরবতা আমি পড়তে শিখছি। তোমার প্রত্যেকটা অভিমানকে আমি মনে রেখেছি, তুমি না বললেও জানি তুমি শুনছো। আনিসা এবার বসে পড়ে, তার চোখে এক ফোঁটা জল। সে জানে কেউ যদি নীরব থেকেও এইভাবে বুঝে যেতে পারে, তাহলে তার বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা কঠিন। রাতে বারান্দা, আনিসা একা দাঁড়িয়েছিল। পেছনে এসে আরাফ দাঁড়ায়, আস্তে করে বলে, একটু যদি মনে করো আমি তোমার জীবনে একটা ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি, তাহলে একটু ঘাড় ঘুরিয়ে দেখো। আমি এখানে আছি অনেক দিন ধরে চুপচাপ। আনিসা মুখ ঘোরে না, তবে একটুখানি চোখের পাতা কাঁপে। আরাফ এবার ধীরে ধীরে পেছনে চলে যায়। আনিসা ধীরে ধীরে চোখ বন্ধ করে ফেলে। তার ঠোঁট থেকে বের হয় এক নিঃশ্বাস, যেখানে লুকানো থাকে হার মেনে ফেলার আগের মুহূর্ত। সকালে আরাফের ঘরে। আরাফ আজ কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। মাথায় সেলাই এখনও পুরোপুরি শুকায়নি। ড্রেসিং করতে করতে হঠাৎ আয়নার সামনে থমকে দাঁড়ায়। টেবিলের উপর রাখা একটা ছোট্ট ওষুধের বাক্স, পাশে জল ভর্তি গ্লাস আর একটা চিরকুট লেখা, ওষুধ না খেলে আবার জ্বর আসবে, সময় মতো খেয়ে নিও। কোনো নাম নেই, কোনো সই নেই, তবে হাতে লেখাটা খুব চেনা। আরাফ চুপ করে বসে পড়ে, চোখে বিস্ময় আর অব্যক্ত একটা হাসি। তুমি মুখে না বললেও বুঝিয়ে দিচ্ছ যে তুমি আছো। দুপুরে ডাইনিং টেবিল, সবার আগে আনিসা খেতে বসে। আয়েশা বেগম একটু ব্যস্ত, হঠাৎ রান্নাঘর থেকে বলেন, আরাফ আসছে, ওর ভাতটা গরম করে দিয়ে দাও। আনিসা কিছু না বলে উঠে দাঁড়ায়। সে গরম ভাত নিয়ে প্লেটে সাজিয়ে রাখে আরাফের জন্য। চুপচাপ কারো চোখের দিকে না তাকিয়ে আরাফ আসতেই দেখে তার প্লেট সুন্দর করে সাজানো, প্রিয় তরকারি দেওয়া, পাশে ঠান্ডা পানি। আনিশা নিজে দিয়ে গেল, তোর কপালে আজ স্পেশাল দিন বোধহয়। আরাফ মুখে কিছু বলে না, তবে তার চোখে ঝিলিক। এটা ভালোবাসা না হোক, সহানুভূতিও না হোক, তবু এটা অপেক্ষা নয়। রাতে বারান্দায় আনিসা একা দাঁড়িয়ে, হাওয়া লাগছে চুলে। পেছনে এসে আরাফ দাঁড়ায়, বলার মতো কিছু খুঁজে পায় না, কিছু না বলেই পাশে দাঁড়িয়ে থাকে। হঠাৎ আনিসা ছোট্ট একটা বাক্য বলে, যা করেছো সেটা কেউ করতো না। মানে? আনিসা এবার তাকায় না, তবে বলে, তোমার মতো কষ্ট পেয়ে চুপ থাকা, প্রতিটা ব্যথা না বলেও
বোঝা, এটা সবাই পারে না। একটা নিঃশব্দ বিরতি। আমি এখনো রেগে আছি, তবে জানো আমি এখন আর তোমায় ঘৃণা করি না। এই কথাটুকুই ছিল আরাপের ভাঙ্গা হৃদয়ে প্রলেপ দেওয়ার মতো। গভীর রাতে আনিসার ঘরে চোখ জ্বালা করছে, মাথা ভার। আনিসা বিছানায় কাত হয়ে শুয়ে আছে, গায়ে হালকা জ্বর, কাশি বেড়ে যাচ্ছে, কিন্তু সে কাউকে ডাকছে না, যেন কিছু না বলে তার অভিমান বাঁচিয়ে রাখে। হঠাৎ হালকা গোঙ্কানির শব্দে দরজা খুলে ভেতরে ঢুকে আরাপ, চোখে চিন্তা, হাতে ওষুধ আর পানি। তুমি জ্বর নিয়ে শুয়ে আছো আর কাউকে জানাওনি? আমি ঠিক আছি। না, তুমি ঠিক নেই। সে কপালে হাত দেয়, তাপ স্পষ্ট। তারপর আস্তে করে ওষুধ খাওয়াই ঠান্ডা পানি দেয়। সকালের আলো আনিসা জেগে দেখে ঘরে হালকা আলো, বিছানার পাশে বসে ঘুমিয়ে আছে আরাফ, হাত ধরে রেখেছে তার। নিজের মুখটা কাত করে রেখেছে পাশের টেবিলে। আনিসার চোখে ভেসে ওঠে রাতে সেই গরম থার্মোমিটার, স্যুপের গন্ধ, বারবার কাপড়ে পানি ডুবিয়ে কপালে চেপে ধরা হাত, তার চোখে আস্তে আস্তে জল আসে। আমি তো শুধু রাগ দেখিয়েছি, কিন্তু এই মানুষটা কবে থেকে পেছনে ঘুরছে। বিকেলে আনিসার ঘরে ফুপে এসে বললেন, মা, তোকে একা একা রেখেও ছেলেটা সারা রাত ঘুমায়নি, একটাও অভিযোগ করেনি। এমন ভালোবাসা মানুষ পায় না মা। আনিসা কিছু বলে না, চুপচাপ পাশে রাখা তুলসী পাতার স্যুপের বাটি হাতে তুলে নেয়। রাত, ছাদের কোণে আরাপ একা বসে আছে, হাওয়া লাগছে চুলে। আচমকা পেছনে এসে বসে আনিসা। কিছুক্ষণ নীরবতা। আমার পাশে সারা রাত ছিলে কেন? কারণ তুমি আমার স্ত্রী। তুমি না বললেও আমি জানি তুমি আমার দায়িত্ব আর ভালোবাসা। আনিসা এবার তাকাই খুব ধীরে। আর কেউ এইভাবে থেকে যেত না, তুমি থেকেছো। এই প্রথম আরব দেখে আনিসার চোখে ভেসে উঠেছে একটা অস্পষ্ট কৃতজ্ঞতা আর চাপা ভালোবাসা। সকালে আরব কলেজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঘর থেকে বেরোতেই দেখে টেবিলে রাখা তার পছন্দের ঘড়িটা আজ পরিষ্কার করে রাখা হয়েছে, সঙ্গে ভাঁজ করা রুমাল আর একটা প্যাকেট। ভেতরে একটা ছোট্ট লাঞ্চ বক্স, চিরকুটে লেখা, আজ ক্লাস লম্বা হবে শুনেছি, দুপুরে খেয়ে নিও। কোনো নাম নেই, তবু হাতের লেখাটা পরিচিত। আর থমকে যায়। সে জানছে আমার রুটিন, জানছে আমি কখন খাই না খেয়ে থাকি। সে ব্যাগে লাঞ্চ বক্স রেখে দীর্ঘক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকে। কলেজে দুপুরে বন্ধুরা চারপাশে হাসাহাসি করছে, কেউ বাইরে খাবার আনছে। আর এক কোণে বসে আনিসার দেওয়া লাঞ্চ বক্স খুলে দেখে ভেতরে তার প্রিয় ভুনা খিচুড়ি আর ডিমের ঝোল, সালাদ। আরেক কোণে টিচার্স রুমে বসে আনিসা জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখছে তাকে। চোখে কঠিনতা নেই, তবে একটা অস্থিরতা, একটা অজানা অপেক্ষা। রাতে বাসায় আরাপ এসে দেখে রুমে সব কিছু আগের মতো, তবে টেবিলে রাখা একটা কাগজ। তোমার ড্রেসটার বোতাম ছেড়ে গিয়েছিল, সেলাই করে দিয়েছি, কাল পরো, তোমাকে মানায় এটা। যাবার কোনো নাম নেই। আরাপ এবার হাসে, একটা ছোট্ট প্রশান্তির হাসি, একটা মৃদু স্পর্শ যেন ছুঁয়ে যায় তার বুক। সাদে আরাপ একা বসে, হঠাৎ পিছনে পায়ের শব্দ। আনিসা ধীরে ধীরে পাশে বসে। দুজন কিছুক্ষণ চুপচাপ। একদিন বলেছিলাম না, ভালোবাসা মানে পাশে থাকা, কথা না বলেও বোঝা। হ্যাঁ, তাহলে এখন একটু বোঝো। আমি যত না বলি তত বেশি বলছি। আরাপ তাকিয়ে থাকে সেই মুখের দিকে, যেটা প্রথমবার কেবল রাগে নয়, ভালোবাসাই কাঁপছে। সকালে আয়েশা বেগমের কণ্ঠস্বর। ওমা আনিশা, আজ তোর ছুটির দিন, তুই আর আরাফ একটু কাছাকাছি কোথাও ঘুরতে যা না। এই রকম নীরব সংসার ভালো লাগে নাকি? কিছু বলে না, তবে আয়েশা বেগম হাল ছাড়ে না, রিক্সা ডাকেন। আর তাকিয়ে থাকে আনিসার দিকে, তাকে কিছু বলা যাবে কি না নিশ্চিত নয়, কিন্তু অবাক হয়ে দেখে আনিসা মাথা নিচু করে হালকা ঘাড় নাড়ে। শহরতলির পাশে ছোট্ট নদীর পার, দুজনেই একসাথে হাঁটছে, মাঝে কয়েক ইঞ্চি দূরত্ব। আকাশে হালকা মেঘ, বাতাসে শীতলতা,
আনিসার পরনে হালকা পিসরঙ্গা সালোয়ার, চুল খোলা, চোখে রোদ চশমা আর সাদা পাঞ্জাবিতে, চোখে শান্তি, মুখে একটু চিন্তা। এতদিন পর একসাথে আসছি, কেমন লাগছে? বুঝে নিও, এত প্রশ্ন কইরো না। এখন বুঝি কথাগুলো আর তেমন কাটার মতো লাগে না। আনিসা চুপ, তবে মুখে লেগে থাকা সেই চাপা হাসিটা আর লুকাতে পারে না। ঘাটের পাশে বসে আনিসা নদীর পাড়ে বসে পা ঝুলিয়ে দিচ্ছে পানিতে। হঠাৎ পেছন থেকে বাতাসে ওড়ানো চুল সরিয়ে আরব তার কানের পাশে ফিসফিস করে বলে, এমন দিনের জন্য অনেক অপেক্ষা করেছি। আনিসা কিছু বলে না, শুধু পাশে বসা হাতটা ধীরে ধীরে একটু নড়ল আর একটু পরে তাদের আঙ্গুল ছুঁয়ে যায় একটুখানি। কেউ হাত ধরেনি, কেউ চোখে চোখ রাখেনি, তবুও সে ছোঁয়াটাই ছিল একটা বোবা স্বীকারোক্তি। সন্ধ্যায় ফেরার সময় রিকশায় দুজন, আকাশে হালকা বৃষ্টি। আনিসা তার ওড়না টেনে দেয় আরফের কাঁধে। আরফ তাকিয়ে থাকে, চমকে ওঠে, কিন্তু কিছু বলে না। আনিসা চোখ বন্ধ করে ঠান্ডা বাতাস নেয় আর মনে মনে ভাবে, যে মানুষটা চুপ থেকেও পাশে ছিল, তার পাশে আজ আমি নিজের ইচ্ছেতে বসে আছি। এটাই কি ভালোবাসা নয়? সন্ধ্যায় বাসার ছাদে, আকাশে হালকা মেঘ, নরম বাতাস বইছে। আর একা একা বসে আছে ছাদে, হাতের ফোনে আনিসার ছবি দেখছিল। কিছুক্ষণ পর পেছনে পায়ের শব্দ, আস্তে করে আনিসা পাশে বসে আর ভেবে নিচ্ছিল হয়তো আবার চুপ থাকবে সে, কিন্তু আজ কি একটু বদল। চা খাবে? তুমি করেছো? তোমারটা বেশি দুধ, কম চিনি, তাই। আরব চমকে তাকায়। আরব মৃদু হেসে কাপটা হাতে নেয়, চুমুক দেয় আর চায়ের চেয়ে বেশি গিলে ফেলে মায়া। রাতে ড্রেসিং রুমের সামনে আনিসা আয়নার সামনে দাঁড়িয়ে চুল বেঁধে নিচ্ছে। হঠাৎ আরব পাশে এসে দাঁড়ায়, আয়নায় চোখে চোখ পড়ে, দুজনে একসাথে তাকিয়ে থাকে। আজ খুব সুন্দর লাগছে। আনিসা চোখ সরিয়ে নেয়, তবে মুখে লেগে থাকা লাজুক হাসিটা লুকিয়ে ফেলতে পারে না। পরের দিন দুপুরে আরব কাজ শেষে ঘরে ঢুকে দেখে টেবিলে তার প্রিয় ডেজার্ট পায়েস রাখা, পাশে ছোট্ট নেটকে লিখেছে লেখা নেই, তুমি যেমন আমার কাছে ধীরে এসেছো, তেমনি আমিও আস্তে আস্তে তোমাকে অনুভব করছি। তবে আরব জানে এই কথাটা যে বলেছে সে আর কোনোদিন দূরে যাবে না। রাতে বেডরুম, আনিসা চুপচাপ পাশে শুয়ে হঠাৎ হাতটা বাড়িয়ে আরফের আঙ্গুলে নিজের আঙ্গুল জড়িয়ে ধরে। আরফ স্তব্ধ হয়ে যায়। আনিসা, আমি ক্লান্ত রাগ করতে করতে, আর আজ ভালোবাসতে ইচ্ছে করছে। আবার কিছু বলে না, শুধু সেই হাতের মুঠোটা শক্ত করে ধরে। একটা পারিবারিক রিসোর্ট। রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে যার যার রুমে চলে গেছে। তারা এসেছে পরিবারের সঙ্গে একটু গেট টুগেদার করতে। আকাশে হালকা চাঁদ আর রুমের জানালায় শীতল হাওয়া ঢুকছে। আনিসা ধীরে ধীরে জানালার পাশে দাঁড়িয়ে, সাদা শাড়ি পরে, চুল খোলা, চোখে মায়া। আরব পেছন থেকে এসে খুব আস্তে বলল, এমন করে তাকালে আমি ভুলে যাব তুমি কোনোদিন আমার কাছ থেকে দূরে ছিলে। তুমি। আনিসা ধীরে ধীরে ঘুরে তাকালো, চোখে এক অদ্ভুত নরমতা যা বলে দেয় আমি এখন আর দূরে নই। রুমের ভেতর মৃদু আলো। আরব আনিসার কাছে এসে দাঁড়ায়, দুজনের মাঝে নিঃশব্দ দূরত্ব। আর সেই দূরত্ব কাটিয়ে আনিসা নিজেই আরবের কাঁধে মাথা রাখে। আজ আমি কিছু বলতে চাই না, শুধু শুনতে চাই আমি কার। আমার, শুধু আমার। আর সেই এক বাক্যেই আনিসা তার বুকের সঙ্গে মিশে যায়। রাত গভীর, নরম বিছানা, বাতি নেভানো। আস্তে আস্তে হাত ছুঁয়ে যায় হাতে, চোখ খুঁজে ফেরে দেখে আরব আনিসার কপালে চুমু খায় আর বলে, তোমাকে ভালোবেসে আমি আর কিছু চাই না, শুধু আজ পুরোটা রাত তোমার কাছে থাকতে চাই। থেকো, আমি আর এক পাও দূরে যাব না। ধীরে ধীরে চাদর ঢেকে নেয় শরীর, আর সেই একান্ত রাত জুড়ে থাকে একটা ভরপুর ভালোবাসার ছোঁয়া। কোনো তাড়াহুড়ো নেই, কোনো আবেগের বাইরে যাওয়া নয়, শুধু নিশ্চিন্ত একজোড়া নিঃশ্বাস যা বলছে, এই আমরা এখন সম্পূর্ণ এক। সকালে রুমে সূর্যের কোমল
কিরণ আশ্রে পড়ছে জানালার কাছে। ঘুম থেকে ধীরে ধীরে চোখ খুলে আনিসা দেখতে পায় আরব নরম পুতুলের মতো গভীর ঘুমে। সে এবার তাকিয়ে থাকে, তার ঠোঁটের উপর দিয়ে হালকা হাসি ফোটে। আস্তে আস্তে আনিসা উঠে টেবিল থেকে পানি নিয়ে আসে। আরব ঘুম থেকে জাগলো, সে সচেতন। আরাফ, আমি তোমাকে ভালোবাসি। কথাগুলো এতই শান্ত, এতই নির্ভীত যে আরব একটু চমকে ওঠে। তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করে হাসে। আমিও তোমাকে ভালোবাসি। আনিশার চোখে জল এসে যায়। সে জানে আরবের কাছে তার শব্দগুলো শুধু কথা নয়, একটি নতুন সূচনা। তারা রিসোর্ট থেকে ফিরে আসে পরের দিন। আয়েশা বেগম বসে আছে টেবিলের পাশে আর দেখে যাচ্ছে সে হাসি মুখে দেখে দিচ্ছে। অবশেষে তারা একসাথে। আনিসা আর আরব হাত ধরে দাঁড়িয়ে জানালার পাশে। বাতাস তাদের চুল স্পর্শ করছে। তারা চুপচাপ একে অপরকে দেখে। কোনো কথার প্রয়োজন নেই, শুধু এক বিন্দু সত্যি। তারা এখন একসাথে একটি নতুন জীবন শুরু করতে যাচ্ছে। 1 মাস পর হঠাৎ আনিসার হঠাৎ মাথা ঘুরে বসে পড়ল। দুপুরে রোদের তীব্রতায় যেন তার শরীর অসুস্থ হয়ে গেছে। ততক্ষণে আরব এসে পেয়ে গেল তাকে। আনিসা, তুমি কেমন করছো বলো তো? আনিসা চোখ মেলতে পারছে না। হাত দিয়ে মাথা ধরে বসে আছে। আর মাথা ঘুরছে। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চেম্বারের ডাক্তার মৃদু হাসি দিয়ে বলেন, আপনার গর্ভধারণ হয়েছে আনিশা, প্রায় 1 মাস হলো। এটা খুব বড় ভালো খবর, তবে সাবধানে থাকতে হবে, নিয়ম মেনে চলতে হবে। আরপো আনিসা দুজনের চোখে চোখ রেখে একটুখানি অবাক হয়ে যায়। একদিকে আনন্দ, অন্যদিকে ভবিষ্যতের দায়িত্বের চাপ। সন্ধ্যায় বাড়ির বারান্দা। আনিসা চুপ করে আকাশের দিকে তাকিয়ে থাকে আর পাশে বসে তার হাত ধরে। আমাদের জীবনে নতুন সূচনা, আমরা একসঙ্গে পারবো, আমি আছি তোমার পাশে। আনিসার চোখে ভেসে ওঠে এক অজানা স্বপ্নের ঝলক, একটা নতুন জীবনের গানের সুর। আনিসার রুম। সকালে আনিসা ক্লান্ত চোখে বিছানায় শুয়ে আছে। আর পাশে চেয়ার থেকে উঠে আস্তে করে তার মাথায় হাত বুলাতে লাগলো। একটু খেতে কি পারবে? আনিসা মুখ বুজে রাখে। আরব থেমে যায়। তারপর রান্নাঘরে ঢুকে একটু হালকা স্যুপ বানিয়ে আনে। আস্তে আস্তে চামচে খাইয়ে দেয়। দুপুর আনিসা হঠাৎ বমি করতে যায়। আরব সঙ্গে সঙ্গে পাশে এসে গ্লাসে পানি নিয়ে দাঁড়িয়ে থাকে। আর একটু পানিও খাবে, আমি আছি এখানে। আনিসা কিছু বলে না, কিন্তু চোখে দেখা যায় সে ভালোবেসে পাশে আছে। সন্ধ্যা। আরব আনিসাকে একটু হাঁটতে নিয়ে যায়। বাড়ির বাগানে হালকা বাতাসে আনিসা মুখ খুলে বলতে পারে। আরব চোখে চোখ রেখে শুনে। রাত। আরব আস্তে করে ওষুধ এনে দেয়। পাশে বসে তার হাত ধরে থাকে। চোখে থাকে শুধু মমতা আর নির্ভরতা। আনিসার চোখে সেই সময়ের মুহূর্তগুলো হয়ে ওঠে এক অনুভূতির নদী, যেখানে রাগ আর জেদ কমে গিয়ে জন্ম নেয় এক ধরনের নিরাপত্তা। আরবের হাতে নিজের জীবনটা নিরাপদ মনে হয়। প্রথমে মাস থেকে শুরুর প্রথম দিন। আরব লক্ষ্য করে আনিসার অবস্থা, কখনো বমি, কখনো মাথা ঘোরা, কখনো ক্লান্তি। সে সবসময় পাশে থাকে, কোনো অভিযোগ ছাড়াই। রাতে ওষুধ সময় মতো খাওয়ানো, শরীরের জ্বর তাপমাত্রা মেপে রাখা, ছোটোখাটো খাবার বানানো, যেমন ভাতের বদলে হালকা স্যুপ বা ফলের রস। দ্বিতীয় থেকে চতুর্থ মাস আনিসার মুখে রাগ আসলেও আরব ধৈর্য ধরে তাকে বোঝানোর চেষ্টা করে। ক্লান্তি বা জেদের সময়ও সে পাশে দাঁড়িয়ে হালকা মৃদু হাসি দিয়ে মনোবল দেয়। ছোট ছোট হাঁটার জন্য বাইরে নিয়ে যায়, যাতে মন ভালো থাকে। কখনো কখনো নিজের কাজ পেছনে ফেলে তাকে শরীরচর্চার জন্য যায়। পঞ্চম থেকে সপ্তম মাস আনিসার পেটে ভর বাড়তে থাকে, আর তার সঙ্গে শরীরের ব্যথাও। আর এখন তার ওজন ও স্বাস্থ্য খেয়াল রাখে বেশি যত্নে। ব্যথার সময় মলম মাসাজ করে দেয়, বালিশ ঠিক করে দেয়, আর রাতে তার পাশ থেকে শান্তি দেয়। আরব শুয়ে থাকতে দেয় যতক্ষণ আনিসা চায়। নিজের ঘুম কমিয়ে সে তার পাশে সময় কাটায়। অষ্টম থেকে নবম মাস আনিসার হাঁটা ধীর হতে থাকে, তবু আরব তার হাত ধরে হাঁটতে সাহায্য করে।
প্রয়োজন মতো বসিয়ে দেয়। সকাল বিকেল ছোট ছোট সাঁতার ও হালকা ব্যায়ামের ব্যবস্থা করে। বাজার থেকে তার পছন্দের জিনিস নিয়ে এসে মজা করে হাসে, যাতে সে ক্লান্তি ভুলে যায়। সারাদিন আরব একসময় আনিসার জন্য ছোট্ট ডায়েরি লেখে, তার দিনগুলো, তার খাওয়া দাওয়া, তার কষ্ট আর সুখী মুহূর্তগুলো। এটা পড়তে পড়তে আনিসা নিজের ভালোবাসার গভীরতা বুঝতে পারে, আর তাদের মধ্যে বিশ্বাস ও সম্পর্ক হয়ে ওঠে অবিচ্ছেদ্য। 9 মাসের এই সময়ের শেষে যখন আনিসার গর্ভে নতুন জীবনের দোলা দেয়, তখন আরবের চোখে থাকে এক অকৃত্রিম মমতা আর গর্ব। সে জানে তারা একসাথে এই দীর্ঘ পথ পার হতে পেরেছে ভালোবাসার শক্তিতে। সন্ধ্যা, বেডরুমের আয়নার সামনে আনিসার আয়নার সামনে দাঁড়িয়ে। সাদা কামিজে তার ফোলা পেট, মুখে ক্লান্তির ছাপ, চোখে অস্বস্তি, চুল খোলা, চোখে হালকা পানি। আমি মোটা হয়ে গেছি, মুখ ফুলে গেছে, হাঁটতে কষ্ট হয়। আরাফ কি এখনো আমাকে আগের মতো দেখে? হঠাৎ পিছন থেকে আরব রুমে ঢোকে। আনিসা দ্রুত মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু আরব সেটা বুঝে যায়। চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কারণ আমি আর আগের মতো সুন্দর নেই। আমি এখন হয়তো আর আগের মতো, তুমি হয়তো এখন আর আগের মতো ভালোবাসো না। এ কথা বলে চোখ থেকে টপ টপ করে পানি পড়ে, আর স্তব্ধ হয়ে যায়। তারপর ধীরে ধীরে সামনে এসে আনিসার 2 কাঁধে হাত রাখে। আনিসা, তুমি জানো তুমি এখন আগের চেয়েও বেশি সুন্দর। মিথ্যে বলো না। তোমার এই শরীরে এখন শুধু তুমি না, আমার একটা অংশ আছে। তুমি শুধু আমার স্ত্রী না, এখন তুমি আমার সন্তানের মা। আমি যদি তোমাকে কম ভালোবাসি, তাহলে এই পৃথিবীর কেউই কাউকে ভালোবাসে না। আরব তার চোখের পানি মুছে দেয়, তারপর আস্তে করে আনিসার কপালে চুমু খায়। রূপ ফুরিয়ে যাবে, শরীর বদলাবে, কিন্তু তুমি সেটা ভালোবাসা, ছায়া, শান্তি, আশ্রয়, ওটা কোনোদিন বদলায় না। আনিসা আর নিজেকে ধরে রাখতে পারে না, সে ঝাঁপিয়ে পড়ে আরফের বুকে। আমি খুব ভয় পাই আরাফ, তুমি থাকো না সব সময়। হাসপাতালের সামনে আরব পায়চারি করছে করিডরে, চোখে চিন্তা, ঠোঁট শুকনো, মন আনিসার পাশে। ভেতর থেকে ডাক্তার আর নার্সদের ছোটাছুটি। আনিসার কষ্টের হালকা গঙ্গানির শব্দ বারবার তার বুক ছিঁড়ে দিয়েছে। ও শুধু আমার স্ত্রী না, আমার সব কিছু। ওর কিছু হলে আমি। চোখ ভিজে আসে। হঠাৎ নার্স এসে বলে, অভিনন্দন, আপনি বাবা হয়েছেন। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। আর মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়, চোখ দিয়ে পানি করে। এই প্রথম সত্যিকার অর্থে সে বোঝে ভালোবাসা কেবল অনুভব নয়, ভালোবাসা এখন এক জীবন্ত সত্তা। হাসপাতালের কেবিনে সকালে আনিসা ক্লান্ত, তবুও চোখে সেই আলো। বিছানায় তার পাশে শুয়ে ছোট্ট এক পুতুল, মায়াবী মুখ, কুঁচকে থাকা ছোট হাত আর ঘুমন্ত নিঃশ্বাস। আরব ধীরে ধীরে এসে বসে আনিসার পাশে, হাত ধরে। এই তোমার নতুন রূপ, তুমি মা, আমি গর্বিত, আমি কৃতজ্ঞ। ও আমাদের সন্তান, তোমার চোখ আর আমার ঠোঁট। দুজন একসাথে তাকিয়ে থাকে সেই ছোট্ট মুখের দিকে। কোনো কথা নেই, তবুও হাজারটা ভাষা সেখানে আটকে থাকে। বাসায় ফিরে 1 সপ্তাহ পর, ঘর ভর্তি আত্মীয় স্বজন, হাসি, ফুল আর উপহার। তবুও এক কোণে আনিসা আর আরব বসে, আর ছোট্ট তাদের সন্তান ঘুমাচ্ছে মাঝখানে। আনিসা আরবের কাঁধে মাথা রাখে। আমি কখনো ভাবিনি এই জীবনে এত সুখ আমার হবে। আমি তো শুরু থেকেই জানতাম তুমি আমার, আর এই পৃথিবীটা আমাদের। ভালো থাকুক তাদের ভালোবাসা, এভাবেই একে অপরের মাঝে ডুবে থাকুক।